আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে আফগানি কাবুলি পোলাও। আর আজকে আমি চেষ্টা করব অথেন্টিক উপায়ে আর টেস্টি করে এই কাবুলি পোলাওটা আপনাদেরকে রান্না করে দেখাতে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে, আর এর স্বাদটাও কিন্তু একেবারেই অ্যামেজিং। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। আর এই পর্যায়ে কিন্তু এখানে তেলটা একটু বেশি লাগছে, কারণ পুরো রান্নাটা আমি এই তেলেই করব, আর কোনো প্রকার এক্সট্রা তেল আমি এখানে অ্যাড করব না। তেলটা যখন গরম হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি গরুর মাংস। আর মাংসটাকে কিন্তু আমি এখানে একটু বড় সাইজের টুকরা করে কেটে নিয়েছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি রেখে এই মাংসটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভুনে নিব। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই রান্নায় আমি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করেছি, যেহেতু আফগানি কাবুলি পোলাওটা রান্নার জন্য খুব কম মশলা ব্যবহার করা হয়, তাই এখানে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করতে হবে। আর মাংসের সাথে ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা একটু ক্যারামেলাইজড হয়ে যাবে তখন কিন্তু এটা মাংসের টেস্টটাকে অনেক গুণ বেশি বাড়িয়ে দিবে। সো এখানে আমি পেঁয়াজের সাথে মাংসটাকে প্রায় 12 থেকে 15 মিনিটের মতো খুব ভালো করে ভুনে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, সাথে রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, 1 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ অ্যাড করছি। এবার আবারও আমি মাংসটাকে কিছুক্ষণ ধরে ভুনে নিব। এবার আমি আফগানি কাবুলি পোলাওটা রান্নার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। সেজন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ গোটা জিরা, ওয়ালাইকুম সাথে আসসালাম। নিয়ে নিচ্ছি 10 থেকে 12টার মতো ছোট আচ্ছা, এলাচ। কথা শোনা যেতেছে ক্লিয়ারলি? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, মিটে তো জানেনি 1 ঘন্টার বেশি কিন্তু মিটিং হয় না, তো অলরেডি আমাদের হাতে আর 58 মিনিট আছে। আচ্ছা, আমরা শুরু করি। এখনো তো অনেকে জয়েন করতেছে। 36। আচ্ছা, আশা করি আমাদের 2টা সেকশনের প্রত্যেকটা প্রজেক্ট গ্রুপ থেকে অ্যাটলিস্ট একজন করে হলেও আছে। হ্যাঁ, তো আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের ফার্স্ট টপিকটা নিয়ে একটু প্রথমে একটু আলোচনা করি। আচ্ছা, ডেটা সেট নিয়ে অলরেডি মনে হয় আপনাদের একটা ল্যাব করছে স্যারে। মেশিন লার্নিং এর ওদের করাইছে কিনা জানি না। আচ্ছা, তাও আমি এটা নিয়ে একটু শুরু করি। হ্যাঁ, তো এখানে আমরা দেখতেছি যে আন্ডারস্ট্যান্ডিং ডেটা সেটস ইন মেশিন লার্নিং রিসার্চ। তো মেশিন লার্নিং রিসার্চে আমরা সাধারণত যে ধরনের ডেটা সেট নিয়ে কাজ করি, তো এই ডেটা সেট গুলো নিয়ে একটা আইডিয়া দিব জাস্ট আপনাদের শুরুতে। দেখেন, হোয়াট ইজ এ ডেটা সেট? আচ্ছা, এখনো জয়েন করতেছে, যন্ত্রণা। আচ্ছা, আপনারা যদি কোনো কিছু না বুঝেন তো সাথে সাথে রেসপন্স করেন। হ্যাঁ, না হলে কিন্তু আমি খালি বলতেই থাকবো, আর যদি নেটওয়ার্ক ইন্টারাপশন আসে ওইটাও আমাকে হচ্ছে মেসেজের মাধ্যমে জানায়েন। বা আচ্ছা, সিআর আছে, সাইফ আছে একজন, আরেকজন হচ্ছে মেশিন লার্নিং এ সিআর, যে সিয়াম মনে হয় আছে। জি ভাইয়া আছে। আচ্ছা, যদি আর কি ওই নেটওয়ার্ক ইন্টারাপশন হয়, আমি তো আসলে টের পাবো না, পড়াইতে থাকবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তোমরা জানাই একটু তোমাকে। আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু একটু নক দিবা। হ্যাঁ, যে ঠিক আছে ভাইয়া ভাই। ভয়েস কিন্তু চলতেছে না। Right. আচ্ছা, তো শুরু করি। আচ্ছা, আচ্ছা, প্রথমে দেখি যে ডেটা সেটটা কি জিনিস। আসলে ডেটা সেট দেখেন নামের মাধ্যমে বোঝা যাচ্ছে যে অনেকগুলা ডেটাকে নিয়ে একটা সেট গঠন করা হয়েছে। ঠিক আছে, একটা সিঙ্গেল কোনো একটা ডেটা, এরকম সিঙ্গেল ডেটা যদি মাল্টিপল অনেকগুলা হয় তখন আমরা ওইটাকে সাধারণত হচ্ছে ডেটা সেট বলি। তো a data set is a collection of data used to train, test and evaluate machine learning models. তো মেশিন লার্নিং মডেলের জন্য আসলে প্রধান ইনপুটটাই হচ্ছে আমার ডেটা সেট।
তো ডেটা সেটে এখানে দেখেন আরো কতগুলো টার্ম ইউজ হয়েছে, যে ট্রেন, টেস্ট, ইভালুয়েট, এত কিছু এখন জানার দরকার নেই, জাস্ট এখন জানি যে মেশিন লার্নিং অ্যালগরিদমের জন্য আমাদের একটা জিনিস দরকার, জিনিসটার নাম হচ্ছে ডেটা সেট। মোট কথা হচ্ছে ডেটা দরকার। এখন ডেটা ছাড়া মেশিন লার্নিং মডেল ট্রেনিং করানো যাবে না, বা মডেলে কিছুই করা পসিবল না। ডেটা লাগবে, ডেটা দিব মডেলকে, মডেল ডেটা থেকে শিখবে, শিখে সেখান থেকে আমাকে আউটপুট দিবে। এই যে এখানে লেখা আছে দেখেন, ইট কন্টেইনস ডেটা পয়েন্টস অর স্যাম্পলস উইথ ফিচার্স এন্ড অফেন লেভেলস। কি কি লেখা আছে ধরি যে আমরা এখন কিছু বুঝি নেই, আমরা সামনে যাই বুঝবো ইনশাল্লাহ। তো এটা ধরেন যে একটা এক্সাম্পল, একটা ডেটা সেট, হ্যাঁ, একটা টেবুলার একটা ডেটা সেট, টেবিল দেওয়া আছে। একদম প্রথমে দেখেন রেড কালার একটা বক্সের মাধ্যমে কয়েকটা জিনিস দেওয়া আছে, এগুলো হচ্ছে টেবিলের অ্যাট্রিবিউট বলি আমরা অনেক সময়, বা টেবিলের প্রত্যেকটা কলাম নেম, যে কোন কলাম গুলাতে আসলে কি বোঝাচ্ছে। যেমন দেখেন প্রথমে হচ্ছে এজ, তার মানে এইখানে যে ভ্যালুস গুলা দেওয়া আছে এগুলো হচ্ছে পেশেন্টদের এজ গুলা। তারপরে হাইট, তার মানে এখানে যে ভ্যালুস গুলা দেওয়া আছে এগুলো হচ্ছে হাইট। তারপরে স্মোক, এখানে সে স্মোক করে কি করে না, এই ধরনের জিনিসগুলো দেওয়া আছে। তো প্রথম যে কলাম রোটা এখানে আমরা দেখতেছি যে রেড বক্সের ভিতরে, এগুলো হচ্ছে প্রত্যেকটা কলামের টাইটেল অথবা কলামের নেম অথবা অ্যাট্রিবিউট। আর এই যে সিঙ্গেল সিঙ্গেল যে এভরি ইচ ডেটা, যেমন এই যে 18 এটাও একটা ডেটা, 74.7 এটাও একটা ডেটা, আবার এখানে যে নো, এই যে মেইল, এভরিথিং, এগুলাকে আমরা সিঙ্গেল সিঙ্গেল পয়েন্টে কি ডেটা বলি। বাট দেখেন এখানে কিন্তু অসংখ্য ডেটা আছে, যার কারণে আমরা ওভারঅল এটাকে কি বলতেছি, যে এটা একটা ডেটা সেট। আর রো কলাম আমরা আশা করি চিনি, তাও আমি এখানে একটু দেখাই দিচ্ছি, যে এই যে আহ, এটা কি স্কাই ব্লু কালার। তো এই কালার বক্সের ভিতরে মানে এই ধরনের লাইন গুলাকে আমরা সাধারণত রো বলি, রো মানে হচ্ছে সারি, তো এগুলাকে রো বলতেছি। আর এই যে এখানে দেখেন বেগুনি কালার যে বক্সটা দেওয়া আছে, এগুলাকে আমরা সাধারণত হচ্ছে গিয়ে কলাম বলি। টেবিলটা জাস্ট একটু দেখলেন, চিনলেন। এখন দেখেন সেম ডেটা সেটটাই, বাট এখন আমরা মেশিন লার্নিং ডেটা সেটের ভিউতে আমরা দেখবো। একটু আগে তো নর্মাল একটা টেবিল হিসাবে জিনিসটাকে দেখছি, বাট এখন এই ডেটা সেটটাকে আপনি এজ এ মেশিন লার্নিং মডেলকে ট্রেন করানোর ওয়েতে আমরা এই ডেটা সেটটাকে কিভাবে দেখতেছি সেটা এখন একটু দেখেন। যেমন এখানে দেখেন টোটাল কয়টা কলাম আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কলাম। তো ছয়টার মধ্যে প্রথম পাঁচটাকে দেখেন আমি এখানে লিখে রাখছি ইনপুট অথবা ফিচার, তার মানে এই পাঁচটা হচ্ছে আমার মডেলের জন্য ইনপুট। আর এই যে লাস্টের যে লাং ক্যাপাসিটি যে কলামটা, এটার এখানে লেখা আছে আউটপুট, ভ্যালু অথবা প্রেডিকশন। কারণ প্রেডিকশন, ভ্যালু বা আউটপুট, এগুলো বোঝা যাচ্ছে যে আমাদের মডেলকে আমরা যখন ইনপুটটা দিব, ইনপুট অথবা ফিচারটা দিব, আমার মডেল সেখান থেকে এই আউটপুটটাই অ্যাকচুয়ালি জেনারেট করবে। ডিজায়ার্ড আউটপুটই হচ্ছে আমাদের এটা। ঠিক আছে? তো আমরা তাহলে এই আউটপুট যে কলামটা, যে ভ্যালু অথবা প্রেডিকশনের যে কলামটা, এটাকে অনেক সময় আমরা টার্গেট কলামও বলি। তো এই টার্গেট কলাম ব্যতীত যা যা ভেরিয়েবল এখানে আছে, যেমন এজ, হাইট, স্মোক, জেন্ডার, সিজারিয়ান, এই সবগুলাকে আমরা সাধারণত ফিচার্স বলি অনেক ক্ষেত্রে, বা ইনপুট বলি। এগুলোর অনেক নাম, আপনারা জাস্ট এগুলো মনে রাখেন কোনটাকে কি বলতেছি আর কি। আচ্ছা, তো এটা বুঝছেন আশা করি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এখানের যে আউটপুটটা, এই আউটপুটটা কিন্তু একটা কন্টিনিউয়াস ভ্যালু, হ্যাঁ, 6.475, পরে 10.125, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ভ্যালু কিন্তু এখানে। আরেকটা ডেটা সেটের এক্সাম্পল আমরা এখানে দেখি, এখানেও দেখেন তাহলে এইজ থেকে ট্রোপোনিন পর্যন্ত এখানে যতগুলা কলাম আছে, এগুলাকে আমরা কি বলবো, যে এগুলা হচ্ছে আমাদের ডেটা সেটের ফিচার। আর লাস্টের যে রেজাল্ট, এটাই হচ্ছে আমার আউটপুট, ক্যাটাগরি, ক্লাস, লেভেল, প্রেডিকশন। দেখেন এখন নতুন দুইটা নাম আমরা এখানে দেখতেছি, তিনটা নাম অ্যাকচুয়ালি, ক্যাটাগরি বলতেছি, ক্লাস বলতেছি, আবার লেভেল বলতেছি। দেখেন আগের মতো কিন্তু এখন কোনো কন্টিনিউয়াস ভ্যালু নাই, এগুলো এখন হয় নেগেটিভ, পজিটিভ, এরকম। এখানে দুইটা আছে, সবসময় যে দুইটাই হবে ক্লাস তা কিন্তু না, মাল্টিপল ক্লাসও কিন্তু এখানে থাকতে পারে। বুঝা গেছে আশা করি। দেন আচ্ছা, তো এখান থেকে দেখেন আমাদের এখন মেশিন লার্নিং মেথোডোলজিতে অ্যাকচুয়ালি কি হয়, মেশিন লার্নিং মেথোডোলজি অনুযায়ী এই এইচ থেকে, একটু wait, ভাইয়া কেউ একজন হ্যাঁ, মনে হয় দিছে, ও ঢুকতে পারতেছে না বললো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 8 জন এখানে। আচ্ছা, উম, যারা একটু লেট করে ফেলছেন, অনেক কিছু মিস করে ফেলছেন। আচ্ছা, আবার আমি একটু হালকা একটু রিপিট করি। ফর এক্সাম্পল, যে এটা একটা ডেটা সেট,
কেন এটাকে ডেটা সেট বলতেছি, কারণ এখানে মাল্টিপল না, অসংখ্য ডেটা আছে, এই জন্য এটাকে আমরা ডেটা সেট বলতেছি। আর এই ডেটা সেটের অনেকগুলা কলাম আছে, যেমন এজ, জেন্ডার, হার্ট, এই কলাম, এক একটা কলামকে, এখানে এজ থেকে ট্রোপোনিন, এই সবগুলা কলামকে আমরা সাধারণত কি বলতেছি, ফিচার বলতেছি। আর লাস্টে যে রেজাল্ট যে কলামটা আছে, এটাকে আমরা বলতেছি আউটপুট, ক্যাটাগরি, ক্লাস, লেভেল, প্রেডিকশন, অনেকগুলা নাম এগুলো দিয়ে রাখলাম যাতে আপনাদের আসলে প্রবলেম না হয়। কারণ অনেক সময় দেখবেন অনেক জায়গায় এগুলোকে লেভেলও বলা হইতেছে, অনেক জায়গায় এগুলোকে ক্লাসও বলা হইতেছে। ঠিক আছে? তো আমরা সাধারণত আমাদের মেশিন লার্নিং মডেলকে যখন এই পুরা ডেটা সেটটাকে শিখাবো, ঠিক আছে, ও মেনলি এই যে ফিচারগুলা, এজ, জেন্ডার, হার্ট রেট, সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, ব্লাড সুগার, সিকেএমবি, ট্রোপোনিন, এই যে ফিচার্স, এত এত ফিচার্স গুলা আছে, এই ফিচার্স গুলার সাথে এই যে রেজাল্ট, এখানে নেগেটিভ অথবা পজিটিভ, এই ফিচার্স গুলোর সাথে এই রেজাল্টের একটা ম্যাপিং সে করবে। হ্যাঁ, সে তার নিজের মতো করে তার ম্যাথমেটিক্যাল যে ইনটিউশন গুলো আছে ওইগুলা দিয়ে হচ্ছে সে তার ট্রেনিংটা এখানে কমপ্লিট করবে। তো কমপ্লিট ট্রেনিংটার হওয়ার পরে সে আসলে কি করতে পারবে, যখন যদি আমরা র্যান্ডম একটা ভ্যালু, যেমন এখানে এই জেন্ডার এরকম যা যা 6টা ফিচার, 6 7টা বা 8টা ফিচার এখানে মনে হয় আছে, এই ফিচার্স গুলো র্যান্ডম ফিচার্স যেটা দেওয়া থাকবে সেটা থেকে সে কিন্তু প্রেডিকশন করে রেজাল্টটা বের করে দিতে পারবে যে এটা কি নেগেটিভ নাকি পজিটিভ। আচ্ছা, এখন মেশিন লার্নিং টাস্ক, মেইনলি সুপারভাইজ লার্নিং টাস্ক দুই ধরনের আছে, একটা হচ্ছে রিগ্রেশন আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন। তো রিগ্রেশন টাস্কটা কি, যেখানে আসলে মডেলটা প্রেডিকশন করে হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু, যেমন নিউমেরিক্স ভ্যালু, যেমন আমরা প্রথম ডেটা সেটটাতে দেখছিলাম যে আউটপুটটা হচ্ছে যে কোনো একটা সংখ্যা, কন্টিনিউয়াস, যে কোনো একটা সংখ্যা না, মানে একটা কন্টিনিউয়াস সংখ্যা আর কি। আর অন্যদিকে ক্লাসিফিকেশনটা কি, যেখানে অ্যাকচুয়ালি ক্যাটাগরি অথবা লেভেল প্রেডিকশন হয়, যেমন একদম রিসেন্ট একটু আগেই যে ডেটা সেটটা দেখলাম যে নেগেটিভ অথবা পজিটিভ প্রেডিকশন করতেছে এখানে। তো এই ধরনের কাজ যেখানে অ্যাকচুয়ালি ক্যাটাগরিজ অথবা লেভেল প্রেডিকশন করে, বা আউটপুটটা অ্যাকচুয়ালি ডিসক্রিট ভ্যালু হয়, যেমন ইয়েস, নো, ক্যাট, ডগ, ডিজিজ, নো ডিজিজ, তো এইগুলাকে সাধারণত আমরা হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন টাস্ক বলি। তো এখন আশা করি আমরা বুঝতে পারবো যে ডেটা সেট দেখে যে এটা কি ধরনের কাজ এখানে হবে, রিগ্রেশন কাজ হবে নাকি ক্লাসিফিকেশন কাজ হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন তাহলে এই যে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, তো আপনারা একটু বলেন যে এই ডেটা সেটটা আসলে কি হবে, একটা রিগ্রেশন ডেটা সেট হবে নাকি এটা একটা, মানে সরি, ডেটা সেট না অ্যাকচুয়ালি, মানে এখানে যদি আমরা মেশিন লার্নিং টাস্ক করি সেটা কি রিগ্রেশন কাজ করব আমরা এখানে নাকি ক্লাসিফিকেশন কাজ করব। এটা রিগ্রেশন ভাইয়া। রিগ্রেশন, তো এটা আমরা ক্লাসিফিকেশন কিভাবে বুঝছি রিগ্রেশন, কারণ এই যে আমার যে আউটপুট কলামটা, হ্যাঁ, লাং ক্যাপাসিটি, এটাই তো আমার আউটপুট কলাম, এখানে আমরা দেখতেছি হ্যাঁ, যে এখানে ভ্যালুস হচ্ছে গুলো আমরা অ্যাকচুয়ালি ডিসক্রিট কি, ভ্যালু পাচ্ছি। হ্যাঁ, না ডিসক্রিট না, কন্টিনিউয়াস ভ্যালু পাচ্ছি, ভ্যালুগুলো আচ্ছা, হচ্ছে হ্যাঁ, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ভ্যালু, যার কারণে আমরা বলতেছি কি যে এখানে আসলে রিগ্রেশন টাস্ক আমরা এখানে করব। এন্ড এই ডেটা সেটটা দেখেন যেখানে আউটপুট হচ্ছে নেগেটিভ অথবা পজিটিভ এই ধরনের রেজাল্ট বা আউটপুট আসতেছে, তো এইটাকে হুইচ হোয়াট টাইপ অফ মেশিন লার্নিং টাস্ক ক্যান বি পারফর্মড ইউজিং দিস ডেটা সেট, এটা কি হতে পারে বলেন। এটা ক্লাসিফিকেশন এটা ভাইয়া। আর কি, এটা ক্লাসিফিকেশন, হ্যাঁ, হয় নেগেটিভ অথবা পজিটিভে ক্লাসিফাই করতেছে। আচ্ছা, তো মোটামুটি বুঝতে পারছি এতটুকু, তাই না? তো দেখেন অ্যাকচুয়ালি ডেটা সেট থেকে আমাদের বোঝার কি আছে, ডেটা সেট থেকে আমাদের দুইটা জিনিসই বোঝার আছে, একটা হচ্ছে ফিচার আর একটা হচ্ছে আউটপুট বলি বা প্রেডিকশন বলি বা লেভেল বলি বা ক্লাস বলি, অনেক নাম আছে। ঠিক আছে, তো ফিচার্স আর হচ্ছে গিয়ে আমার আউটপুট বা রেজাল্ট। হাই হাই রে, এখনো খালি জয়েনই করে। আচ্ছা, ঠিক আছে, তো এখন এইখানে একটা দেখি যে টাইপস অফ ডেটা সেট ইন মেশিন লার্নিং। মেশিন লার্নিং টাস্কে আমরা সাধারণত অনেক টাইপ ডেটা সেট নিয়ে কাজ করি, বাট এখানে আমি হচ্ছে কি স্পেসিফিক কয়েকটা একটু নিয়ে আলোচনা করতেছি। যেমন প্রথমে দেখেন টেবুলার ডেটা সেট, তো একটু আগে আমরা দেখছি টেবুলার ডেটা সেট গুলা কিরকম হয়, এতক্ষণ যে ডেটা সেট গুলা নিয়ে আলোচনা করছি এগুলো সবই টেবুলার ডেটা সেট ছিল। আরেকটা হচ্ছে ইমেজ ডেটা সেট, আমরা সাধারণত প্রজেক্টে কিন্তু বেশিরভাগ সবাই কিন্তু ইমেজ ডেটা সেট নিয়ে কাজ করতেছি। ইমেজ ডেটা সেট গুলো সাধারণত ভিজুয়াল ডেটা ইন পিক্সেলস, আচ্ছা মেইনলি কম্পিউটার ভিশন টাস্কে আমরা এগুলো ইউজ করি। তারপর টেক্সট টাইপ, যদি ধরেন যে অনেকের ডেটা সেট এরকম আছে না, ওই যে ল্যাঙ্গুয়েজ ডিটেকশন টাইপ অনেকের ডেটা সেট আছে, বা ফেক নিউজ ডিটেকশন, তো এই যে ল্যাঙ্গুয়েজ জাতীয় যে টাইপ যে ডেটা সেট গুলা, এগুলাকে আমরা সাধারণত
ওই এনএলপি ডেটা সেট বলি। তারপরে অনেক সময় অডিও ডেটা সেটও থাকে, আবার টাইম সিরিজ ডেটা সেটও থাকে, ওগুলো নিয়ে আমরা ইন ডিটেলসে না যাই। ইমেজ ডেটা সেট যেহেতু আমাদের মেজরিটি স্টুডেন্টেরই, যার কারণে আমরা একটু ইমেজ ডেটা সেট নিয়ে একটু আলোচনা করবো এখন। এখনো যারা জয়েনই করতেছে, কি জানি আসছিল। আচ্ছা, তো ইমেজ ডেটা সেট গুলো আসলে কিরকম হয় এটা আমরা একটু দেখি। আচ্ছা, এটা টেবুলার ডেটা সেটের একটা এক্সাম্পল দেওয়া, এটা অলরেডি আমরা জানি। আচ্ছা, এখন একটু কম্পিউটার ভিশন, আমরা তো বললাম যে ইমেজ ডেটা সেট নিয়ে আমরা সাধারণত কম্পিউটার ভিশনে কাজ করি। তো কম্পিউটার ভিশন টাস্ক আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে অবজেক্ট ডিটেকশন। তো এখন আমরা একটু দেখি যে ক্লাসিফিকেশন টাস্কটা কেমন, আবার অবজেক্ট ডিটেকশন টাস্কটা কি জিনিস। তো ক্লাসিফিকেশনটা আমরা যারা প্রজেক্ট করতেছি আমাদের বেশিরভাগই কিন্তু ক্লাসিফিকেশন, ঠিক আছে। তো আমরা একটু ক্লাসিফিকেশন ডেটা সেটটা সাধারণত কি ধরনের থাকে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা একটু বুঝি। তো এখানে দেখেন লেখা আছে যে কম্পিউটার ভিশন ডেটা সেট ফর ক্লাসিফিকেশন। তো এখানে দেখেন ব্রেইন ক্যান্সার, এটার একটা ডেটা সেট দেওয়া আছে, এখানে তিনটা ফোল্ডার দেওয়া। ব্রেন ক্যান্সার একটা হচ্ছে মাদার রিপোজিটরি, মানে একটা মেইন ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আবার তিনটা ফোল্ডার দেওয়া আছে, একটা হচ্ছে ব্রেইন গ্লিওমা, ব্রেইন মেনিন, আর একটা হচ্ছে ব্রেইন টিউমার। তিনটা ফোল্ডারের ভিতরে দেখেন আবার 5000 ফাইলস, মানে এক একটা ফোল্ডার যদি এখন আমি ওপেন করি এক একটার ভিতরে দেখবেন 5000টা করে ছবি। তার মানে করেসপন্ডিং ফোল্ডারে তার করেসপন্ডিং ইমেজেস গুলা আছে। তো প্রথমে দেখেন একটা মেইন ফোল্ডার, মেইন ফোল্ডারের ভিতরে আবার সাব ফোল্ডার আছে তিনটা করে। তো এই সাব ফোল্ডার গুলাকে আমরা সাধারণত বলি হচ্ছে গিয়ে এই সাব ফোল্ডার গুলাকে সাধারণত আমরা হচ্ছে গিয়ে ক্লাস বলি। দেখেন এখানে সাধারণত তিনটা ফোল্ডার কিন্তু বোঝাচ্ছে যে আমার ডেটা সেটের মোটামুটি তিনটা ক্লাস। আচ্ছা, যেমন এই যে এখানে লেখা আছে দেখেন ইচ ফোল্ডার ইজ দ্য ক্যাটাগরি অথবা ক্লাস অথবা লেভেল। তার মানে হচ্ছে গিয়ে এখানে তাহলে আমাদের ফিচার কোনটা, ফিচার কিন্তু হচ্ছে আমাদের ইমেজ গুলা। এখানে যে প্রত্যেকটা ফোল্ডারে যে ইমেজেস গুলা আছে এই ইমেজ গুলাই কিন্তু হচ্ছে বলতে গেলে ফিচার। আর এই প্রত্যেকটা ফোল্ডারই তার এক একটা ক্লাস মিন করতেছে। আপনাদের যাদের ইমেজ ডেটা সেট সবার ডেটা সেট তো আশা করি এরকমই, তাই না? আচ্ছা, এখন জি ভাইয়া। এই যে যেমন প্রত্যেকটা ফোল্ডারের, হ্যাঁ প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে যদি আমরা যাই, এই যে দেখেন এখানে করসপন্ডিং ফোল্ডারের ভিতরে এই ব্লেন গ্লিওমার ভিতরে ব্লেন গ্লিওমা জাতীয় যত ইমেজেস গুলা আছে সব এটার ভিতরে। তারপর ব্রেন টিউমার জাতীয় যত ছবি আছে সব এই ব্রেন টিউমার ফোল্ডারের ভিতরেই আছে, ঠিক আছে। তো আমাদের মডেলের কাজ কি, মডেলের কাজ হচ্ছে এই ইমেজগুলা দেখবে, ইমেজগুলা দেখে চিনবে যে কোনটা ব্রেন টিউমার, কোনটা ব্রেন গ্লিওমা, কোনটা ব্রেন মেনিন। এগুলা যখন ওর মোটামুটি সবগুলা দেখা শেষ হয়ে যাবে, ফাইনালি তাকে আমরা যে কোনো একটা ইমেজ যদি দেই, যে ধরে আমার ব্রেন টিউমারের একটা ইমেজ একটা এনে ওকে দিছি, ও আমাদের কিন্তু তখন প্রেডিকশন করে বলতে পারবে যে হ্যাঁ এই ইমেজটা দেখে তারপরে সে একটা আউটপুট বা প্রেডিকশন দিবে যে এটা কি ব্রেন গ্লিওমা নাকি ব্রেন মেনিন নাকি ব্রেন টিউমার। আচ্ছা, এখন কম্পিউটার ভিশনের আরেকটা টাস্ক আমরা দেখছিলাম যে অবজেক্ট ডিটেকশন। তো অবজেক্ট ডিটেকশন নিয়ে আমি একটু আলোচনা, এখানে ডিটেলস কিছু আলোচনা করতেছি না, জাস্ট একটা এক্সাম্পল ইমেজ দিয়ে রাখছি জাস্ট বোঝার জন্য। যে মোটামুটি দেখেন একটা ইমেজ, এর মধ্যে কিন্তু অনেকগুলো অবজেক্ট আছে, একটা ওমেন আছে, একটা কার আছে, ট্রাফিক লাইটস আছে, ম্যান আছে, তার হাতে একটা ব্যাগ আছে, তাই না? তো একটা ইমেজের ভিতরে দেখেন অনেকগুলো অবজেক্ট, এই অবজেক্ট গুলো আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করাটাই হচ্ছে অবজেক্ট ডিটেকশন। তো আশা করি আমাদের এখানে মনে হয় না কারো অবজেক্ট ডিটেকশন টাইপ কাজ আছে, আমি আচ্ছা ওই ভাইয়া, ধরনের কাজ করি না খুব একটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলেন। অবজেক্ট ডিটেকশনের মধ্যে আমাদের ধরুন কোন একটা ইমেজকে কিভাবে হচ্ছে ফিচারটা এক্সট্রাক্ট করবে সেটা হচ্ছে যার মানে সেটা কিভাবে করে কোন একটা ফাইল, মানে কোন আচ্ছা একটা ইমেজের জন্য এক্সট্রা করে ফাইল করে। হ্যাঁ, এটা আসলে এই যে বললাম না আমি আসলে অবজেক্ট ডিটেকশনে কাজ করি না, এই জন্য এই জিনিসটা আমি এখন জানি না। তাও আপনার যদি ইচ্ছা থাকে এই জিনিসটা জানার, আমি জেনে আমি আপনার সাথে একদিন আলাপ করবো না এটা নিয়ে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এখন ডেটা সেট যে ভাগ করতে হয়, স্প্লিট করতে হয়, কেন করতে হয়, কিভাবে করতে হয়, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো ডেটা সেট স্প্লিটিং, দেখেন এখানে মোটামুটি একটা ইমেজ দেওয়া আছে যে বিশাল বড় একটা ডেটা সেট, এটা হচ্ছে ফুল ডেটা। তো এই ডেটাকে আমরা কি করছি, ট্রেনিং এ নিছি 70%, ভ্যালিডেশনে নিছি 15%, টেস্টে নিছি 15%। এখন কথা হচ্ছে এই আলাদা আলাদা কাজগুলো করার কাহিনী কি, করার কাহিনী হচ্ছে এই যে ট্রেনিং ডেটা 70% ডেটা অ্যাকচুয়ালি মডেলকে দেওয়া হবে, মডেল এই 70% ডেটার উপর পড়াশোনা করবে, পড়াশোনা করার পরে হচ্ছে কি এই যে টেস্ট ডেটা আছে যে 15%, এই টেস্ট ডেটার উপর ফাইনাল পরীক্ষাটা দিবে। বুঝতে পারছি?
কিন্তু এই যে ভ্যালিডেশন ডেটা যে আবার দেওয়া আছে ভাইয়া, যে ভ্যালিডেশন ডেটার কাজটা কি? ভ্যালিডেশন ডেটার কাজটা এখন বলবো না, একটু পরে বলবো, চিন্তা করে নিই দাঁড়া। আচ্ছা আগে দেখি এখানে কি লেখা, যে ট্রেনিং সেট তাহলে কেন ইউজ করা হয়? দিস ইজ ইউজড ফর ট্রেনিং দ্য মডেল। আর ভ্যালিডেশন সেট ইউজ টু টিউন মডেল প্যারামিটারস এন্ড সিলেক্ট দ্য বেস্ট মডেল। আর টেস্ট ডেটা সেট ইউজ টু ইভালুয়েট দ্য ফাইনাল মডেলস পারফরমেন্স অন আনসিন ডেটা। তো বুঝতে পারছি যে এখানে আমার ট্রেনিং ডেটাটা পুরোটাই হচ্ছে গিয়ে মডেলকে ট্রেনিং ডেটাটা দেওয়া হয়, সেই ট্রেনিং ডেটা থেকে শিখে দেন হচ্ছে টেস্ট ডেটা হচ্ছে ও ধরেন যে ওর ফাইনাল এক্সাম, এখানে গিয়ে হচ্ছে কি ও তার ফাইনাল, মানে এখানে টেস্ট ডেটাতে অ্যাকচুয়ালি জাস্ট টেস্ট ডেটা গুলাই থাকবে, কোনো লেভেল থাকবে না। তো ও প্রত্যেকটা টেস্ট ডেটার জন্য হচ্ছে লেভেল গুলা নিজে নিজে প্রেডিকশন করে দিবে। এটাই তো এতক্ষণ শিখছে তাই না? তো এটাই সে এখানে হচ্ছে গিয়ে জেনারেট টেস্ট ডেটা থেকে লেভেল গুলা জেনারেট করবে। আচ্ছা এখানে, হ্যাঁ, ইন ট্রেডিশনাল মেশিন লার্নিং উই অফেন স্কিপ দ্য ভ্যালিডেশন সেট এন্ড ইউজ ক্রস ভ্যালিডেশন। আচ্ছা ওইটা নিয়ে এত ডিটেলস এখানে আলাপ না করি, মেইন কথা হচ্ছে যে মেশিন লার্নিং এ সাধারণত আমরা ভ্যালিডেশন সেটটা রাখি না। আমাদের ভ্যালিডেশন সেটটা সাধারণত এই যে ইন ডিপ লার্নিং উই ইউজুয়ালি ইউজ এ সেপারেট ভ্যালিডেশন সেট ডিউরিং ট্রেনিং। তো ডিপ লার্নিং এ সাধারণত এই ভ্যালিডেশন সেটটা লাগে। তো আমরা মোটামুটি যখন ডিপ লার্নিং পড়বো তখনই আমরা ভ্যালিডেশনটা নিয়ে আলোচনা করব। তো আপাতত মোটামুটি আশা করি আমরা বুঝছি যে ট্রেনিং আর টেস্ট সেটের কাজ কি, এগুলো নিয়ে কিভাবে কি করা হয়। তাও এগুলো ইন ডিটেইলসে ক্রস ভ্যালিডেশন নিয়ে আর আলোচনা করব না। আচ্ছা এখানে একটা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করি, ব্যালেন্সড ভার্সেস ইমব্যালেন্সড ডেটা সেট। এইটা মোটামুটি আমরা প্রজেক্ট করার সময় একটু খেয়াল রাখতে হবে, যদি কারো ডেটা সেট মোটামুটি ইমব্যালেন্স থাকে তো এটা নিয়ে একটু আমাদের চিন্তা ভাবনা করতে হবে, হয় ব্যালেন্স করতে হবে বা আদার্স কোনো ক্রাইটেরিয়া এখানে ইউজ করা যায় কিনা ওগুলো চিন্তা ভাবনা করতে হবে। তো ব্যালেন্স তো আমরা বুঝি, ধরেন যে আমার ডেটা সেটে 4টা বা 5টা ক্লাস আছে, এক একটা ক্লাসে এক এক রকম ডেটা। যেমন এখানে টাইপ 1 এই প্লটটা দেখেন, এখানে ধরেন এই যে এই যতগুলা বার আছে এই প্রত্যেকটা বার হচ্ছে একটা একটা করে ক্লাস। তো এই যে ব্লু কালার দেখেন এই ক্লাসটা অনেক বেশি, এখানে নাম্বার অফ ডেটা অনেক বেশি। তারপরে বাকিগুলাতে দেখেন মোটামুটি কাছাকাছি আছে, আবার গ্রিন কালারে হচ্ছে ডেটা অনেক কম। তো এই যে একটাতে বেশি একটাতে আবার কম, এই জিনিসটা কিন্তু ইমব্যালেন্স বলে। তাহলে আমরা বলতে পারি যে টাইপ 1 একটা ইমব্যালেন্স ডেটা সেট। তারপরে টাইপ 2 এর দিকে যদি তাকান, হ্যাঁ বাকি সবগুলা মোটামুটি কাছাকাছি ডেটা আছে, বাট একটা ক্লাস এই যে গ্রিন কালার যে ক্লাসটা এইটাতে কিন্তু ডেটা একদমই কম, তাহলে এইটাকেও কিন্তু আমরা মোটামুটি একটা ইমব্যালেন্স ডেটা বলবো। তারপর টাইপ 3 এর যে ডেটা সেট এখানেও কিন্তু ভয়াবহ সমস্যা, বাকি সবগুলাতে ডেটা কিন্তু মোটামুটি কাছাকাছি থাকলেও ওই যে ব্লু কালার ডেটা দেখেন এই যে একটা ক্লাসের ডেটা একদম খুবই বেশি, তাহলে টাইপ 3 কেও আমরা বলতে পারি যে এটাও একটা ইমব্যালেন্স ডেটা সেট। আর টাইপ 4 তো একদম জঘন্যতম ইনব্যালেন্স ডেটা সেট, কারণ প্রত্যেকটা ক্লাসেই দেখেন একদম কম কম করে, কোনোটাতেই মোটামুটি কাছাকাছি সমান ডেটা নাই। তারপর টাইপ 4, হ্যাঁ এইটাকে মোটামুটি একটা ব্যালেন্স ডেটা সেট বলা যায়। মোটামুটি না, বলতে গেলে সাংঘাতিক লেভেলের ব্যালেন্স ডেটা সেটই বলা যায়, কারণ প্রত্যেকটা ক্লাসেই সমান সংখ্যক ডেটা আছে। এখন কথা হচ্ছে শুধুমাত্র প্রত্যেকটা ক্লাসে সমান সংখ্যক ডেটা থাকলে কি আমরা এটাকে ব্যালেন্স ডেটা সেট বলবো কি না? কেউ জানেন এই ব্যাপারে কিছু? আচ্ছা আসছে। আচ্ছা এখন আমাদের ব্যালেন্স ডেটা সেট বলতে হলে কি প্রত্যেকটা ক্লাসে সেম নাম্বার অফ ডেটাই থাকতে হবে? না, একদম সেমই যে থাকতে হবে তা না, তবে কাছাকাছি থাকলেই হবে। যেমন এই যে টাইপ 2 এর যে ডেটা সেটটা আমরা দেখতেছি, এখানে যদি গ্রিন ডেটা সেটটাকে যদি আমরা ফেলে দিই, হ্যাঁ গ্রিন কালার যে ডেটা সেটটা এখানে আছে এটাকে যদি আমরা মোটামুটি ফেলে দিই, তাহলে আমরা বলতে পারবো ধরেন যে এটা নাই এখানে, তাহলে মোটামুটি আমরা কিন্তু বলতে পারবো হ্যাঁ এটা একটা ব্যালেন্স ডেটা সেট। যদিও এখানে হচ্ছে গিয়ে একটু কম বেশি আছে, এই একটু কম বেশিটা কোনো ম্যাটার করে না। বুঝতে পারছি আশা করি। জি ভাই। আচ্ছা ডেটা এনকোডিংটা নিয়ে একটু আলোচনা করি। এনকোডিংটা আমাদের কাজে লাগবে, কারণ কি দেখেন কম্পিউটারে অনেক সময় আমাদের অনেক কলামে, যেমন এইখানে দেখেন ইনপুট ডেটাটার দিকে লক্ষ্য করেন। ইনপুট ডেটাটা এই যে এখানে যে ডেটা সেটটা ধরেন এই ছোট একটা ডেটা সেট আমার, তো এখানে ফার্স্টে একটা আইডি নামে একটা কলাম আছে, প্রোডাক্ট আইডি আছে, প্রাইস আছে, কালার আছে। আচ্ছা কালার কি কি? রেড, ব্লু, গ্রিন, রেড, ব্লু। এখন আমি এই ডেটাটাকে যখন কম্পিউটারকে দিব, কম্পিউটার তো আসলে এই রেড কি ব্লু কি গ্রিন কি এগুলা তো সে তো আসলে পড়তে পারবে না, সেটা এবিসিডি এগুলা পড়তে পারে না। ও একটা জিনিসই জানে, সেটা হচ্ছে 0 আর হচ্ছে 1। তাহলে এই রেড ব্লু গ্রিন এগুলাকে আলটিমেটলি আসলে নাম্বারে কনভার্ট করতে হবে, ঠিক আছে?
ওকে হচ্ছে অ্যাকচুয়ালি সবকিছুই নিউমেরিক্যাল ভ্যালু দিতে হবে, ও কিন্তু এই ধরনের ক্যাটাগরিক্যাল ডেটাও কখনো পড়তে পারে না। তো এই জন্য আমরা সাধারণত কি করি, এগুলাকে এনকোড করি। তো এনকোড করা যায় দুই ভাবে, একটা হচ্ছে ওয়ান হট, একটাকে বলে হচ্ছে এই যে ওয়ান হট এনকোডিং, তারপরে আরেকটাকে বলে হচ্ছে লেভেল এনকোডিং। তো আমাদের এই লেভেল এনকোডিংটাই কিন্তু লাগে বেশি, ঠিক আছে, লেভেল এনকোডিংটাই বেশিরভাগ দরকার পড়ে। তো একটু দেখি যে লেভেল এনকোডিংটা অ্যাকচুয়ালি কি জিনিস। এখানে দেখেন ইনক্লুশনটা এখানে কি দেওয়া আছে, যে সাবস্টিটিউট ফর লেভেল এনকোডিং। আচ্ছা, মেইন কথা হচ্ছে এখানে যে আমার তিনটা কালার না, রেড, ব্লু, গ্রিন, তো এক একটাকে আমরা নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশনে নিব। যেমন ব্লুকে এখন আমরা হচ্ছে এনকোড করে 0 বানায় ফেলছি, গ্রিন 1, রেড 2, তার মানে 2 দ্বারা আমরা বুঝবো রেড, 1 এর মাধ্যমে আমরা বুঝবো গ্রিন, আর 0 এর মাধ্যমে বুঝবো আমরা ব্লু। তার মানে এটাকে যদি এখন এই কলামটাকে যদি আমরা এনকোড করি, এই যে কলামটা কিন্তু এখন এনকোড হয়ে এরকম হয়ে যাবে। যেমন এখানে আগে রেড ছিল, এখন সেটা হয়ে গেছে 2। তারপরে আগে ব্লু ছিল, ব্লু এনকোড করে হয়ে গেছে 0। তো বুঝতে পারছি এটা। আর ওয়ান হট এনকোডিংটা অ্যাকচুয়ালি কি হয়, এখানে কয়টা ক্যাটাগরি, আমার ক্যাটাগরি হচ্ছে তিনটা, রেড, ব্লু, গ্রিন। তাহলে এই তিনটা ক্যাটাগরির জন্য আমি তিনটা কলাম নিব। এই যে ব্লু এর জন্য একটা নিচে, গ্রিনের জন্য একটা নিচে, রেড এর জন্য একটা নিচে। তারপরে দেখেন এখন প্রথম কলামে কি রেড, তাইলে শুধুমাত্র রেডে 1 দিব, বাকিগুলোতে 0 দিব। পরেরটাতে, পরের রোতে কত, ব্লু, তাহলে ব্লুতে 1 দিব, বাকিগুলোতে 0 দিব। তারপরে দেখেন গ্রিন, তার মানে গ্রিনে 1 দিব, বাকিগুলোকে 0 দিব। এটাকে বলা হয় ওয়ান হট এনকোডিং। এটাও আমাদের অনেক সময় কাজে লাগে, তবে এই যে আমরা যে লেভেল এনকোডিং যেটা দেখলাম, এটাই আমাদের খুব বেশি কাজে লাগবে। বুঝতে পারছি আশা করি। কারো কোনো কোশ্চেন থাকলে এখন কোশ্চেন করতে পারেন। আমাদের মোটামুটি ডেটা সেট রিলেটেড পড়াশোনা শেষ। স্যার এটা বুঝি নাই স্যার। ভাইয়া এনকোডিংটা একটা বুঝেন নাই? জিনিস, না। হ্যাঁ, আচ্ছা, আমরা বলেন যখন আরেকটা জিনিস প্রজেক্ট কি। করব তখন কি ইউজুয়ালি হুম, আমাদের ব্যালেন্স ডেটা সেটটি লাগে? ধরেন আম, না না, এটাই তো ধরেন আমি বললাম যদি যে ক্যাপস্টোনও ব্যালেন্সড। করতে যাই বা কিছু তো করতে যাই, তখন কি হ্যাঁ, এরকম ব্যালেন্স ডেটা সেটটা লাগে? এখন ব্যালেন্স ডেটা সেট লাগেই কি না এটা আসলে ইয়া না, মানে যে আপনাকে যদি আমি বলে দিই যে না আপনি যাই কাজ করেন আপনার ব্যালেন্স ডেটা সেটই দিয়ে করতে হবে, এখন ব্যালেন্স ডেটা সেট অনেক সময় তো আমরা পাই না, তাই না? ভাইয়া ইমেজ ডেটা সেট ডেটা এনকোড করব। আচ্ছা, বলতেছি কিভাবে এনকোড করব। শুনেন, এখন ব্যালেন্স ডেটা সেট, এখন আপনি যেটা নিয়ে কাজ করবেন, আপনি ধরেন নিজে ডেটা সেট প্রস্তুত করতেছেন, সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে হ্যাঁ আমি মোটামুটি ব্যালেন্স একটা ডেটা সেট বানাবো। বাট নিজে যদি প্রস্তুত না করেন, ধরেন অনলাইনে কোনো থেকে নিছেন, এখন নিয়ে কাজ করতেছেন, এখন ওই ডেটা সেট ব্যালেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন আপনার যদি ওই ফিল্ডে কাজ করতেই হয়, এখন আপনাকে তো কাজ করতেই হবে। এখন ইমব্যালেন্স ডেটা সেটকেও অনেক ওয়েতে ব্যালেন্স করা যায়। অনেক সময় আমরা ইমেজ ডেটা সেট হলে অগমেন্টেশন করে ব্যালেন্স করি। আবার অনেক সময় ধরেন যে আপনার কাছে এনাফ ডেটা আছে, হ্যাঁ, ধরেন যে আপনার কাছে টোটাল 1 লক্ষ ডেটা, 5টা ক্লাস, একটা ক্লাসে ধরেন মাত্র 5,000 ডেটা, বাকি ক্লাসগুলোতে এনাফ ডেটা আছে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, বাকি সবগুলা ক্লাসে সেম সংখ্যক ডেটা নিয়ে নেন। কিভাবে নেবেন, যে একটাতে তো 5,000, তাহলে বাকি ক্লাসগুলোতেও আমি 5,000 ডেটাই বানাবো। তো অতিরিক্ত যে ডেটাগুলো আছে ওইগুলাকে আমি আপাতত স্কিপ করব। তো এইভাবে আপনি কাজ করে দেখতে পারেন যে আসলে ফলাফল ভালো আসে কিনা। কারণ অনেক সময় যদি আপনি ইমব্যালেন্স ডেটা সেট নিয়ে মডেল ট্রেন করেন, সেক্ষেত্রে একটু ঝামেলা হয়। কারণ কি, যে একটা ডেটা, একটা ক্লাসের তো ডেটা কম, সেক্ষেত্রে সে একটা ক্লাস কিন্তু কম শিখতে পারে। ওই একটা ক্লাসের প্রেডিকশনও তখন সে কিন্তু ঠিকঠাক দিতে পারবে না। এই একটা ক্লাসের জন্য দেখবেন আপনার ওভারঅল অ্যাকুরেসি কমে যেতেছে। বুঝতে পারছেন আশা করি। জি ভাইয়া, আচ্ছা, আর যদি এরকম হয় ধরেন আমি র ডেটা সেট আমি মানে সবগুলোই অগমেন্টও করলাম, রও রাখলাম ক্লাসিফিকেশনে, তো হ্যাঁ, একটাতে র কম হলো, অগমেন্টেডটা বেশি থাকলো, আর বাকিগুলাতে র অগমেন্ট দুইটাই ধরেন প্রায় সিমিলার টাইপের সংখ্যায়, তো ওই ক্ষেত্রে কি আবার কোনো ঝামেলা হবে যে এমনি? এখন এটা একটা ব্যাপার আছে। আপনি যেহেতু অগমেন্টেশন ইউজ করতেছেনই, হ্যাঁ, আপনি শুধু তো র ডেটা নিয়ে কাজ করতেছেন না, তাই না? হ্যাঁ, আপনি হচ্ছে অগমেন্ট আবার র মিক্সড করে কাজ করতেছেন। জি। তো সেই ক্ষেত্রে আপনি অগমেন্টেশন যেহেতু করতেছেনই, তাহলে অগমেন্টেশন করে সব ক্লাসে সেম ডেটা রাখলেই তো পারেন। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে তো আর ইমব্যালেন্স এখানে বানানোর দরকার নেই। আপনি আচ্ছা অগমেন্টেশন আচ্ছা। যেহেতু করতেছেন, সব ক্লাসে সেম, ধরেন একটা ক্লাসে ডেটা কম, ওইটাকে তাহলে আবার অগমেন্ট করেন, অগমেন্ট করে সমান বানায় ফেলেন। আচ্ছা, আচ্ছা ভাই, আহ থ্যাংক আর ইউ। কোনো কোশ্চেন আছে কারো? আরেক তাহলে জন ভাইয়া বলছে আমরা যে এই হ্যাঁ, ভাই আমরা বলেন। প্রেডিক্টটা কি অগমেন্টেড ডেটা সেটের উপরে করব ট্রেনিং?
ট্রেনিংটা কি মানে অগমেন্টেশন ডেটা সেটের উপর করবেন কিনা শুনেন, এখন আমাদের কাছে যে মেন কথা হচ্ছে র ডেটা আছে কিনা। যদি র ডেটা আমাদের কাছে থাকে, আমাদের আপনাদের মোটামুটি যেসব ডেটা সেট দেওয়া আছে বেশিরভাগ ডেটা সেটেই মনে হয় র ডেটাও আছে আবার অগমেন্টেশন ডেটাটাও আছে। তো প্রথমে আমি সবাইকে বলছিলাম যে আগে আপনারা র ডেটা সেটের উপর কাজ করেন, হ্যাঁ, র ডেটা সেটের উপর কাজ করে দেখেন কিরকম আসে। যদি আমরা দেখি যে আমরা ভালো ফলাফল আনতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আচ্ছা অগমেন্টেশন ডেটা সেট দিয়ে কিছু করা যায় কিনা, ওইটা পরে। তবে প্রথমে আমাদের টার্গেটই হচ্ছে র ডেটা সেট নিয়ে কাজ করা। বুঝাইতে পারছি আশা করি। আর আরেকজন যে একটা কোশ্চেন করেন যে ইমেজ ডেটা সেটে আমরা ডেটা এনকোডিং কিভাবে করব, এটা কোডিং পার্টে আমি দেখাই দিব। হ্যাঁ, অগমেন্টেশনে অবশ্য লাগবে, অগমেন্টেশন ছাড়া কিন্তু হবে না, এটা তো বুঝেনি। আর কোনো কোশ্চেন আছে ডেটা সেট রিলেটেড? এই স্লাইডটা মোটামুটি আমাদের পড়া হয়ে গেছে। তো এখানে এই ডেটা সেট রিলেটেড যা আলোচনা করলাম, আরো কোনো কোশ্চেন থাকলে করেন, নাহলে আমরা আমাদের নেক্সট পার্ট শুরু করব আর কি। ঠিক আছে, আশা করি সবাই বুঝছেন সব। এখন একটু তাহলে একটু মেশিন লার্নিং নিয়ে একটু আলোচনা করি, মোটামুটি একটু বেসিক আলোচনা, অত ডিপলি এখানে কিছুতেই আমি যাব না, জাস্ট বেসিক আলোচনা করব এখানে। নাজমুল হক, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন what is machine learning? Machine learning is a field of artificial intelligence that enables computers to learn from data without being explicitly programmed. মানে আগে থেকে তাকে কোনো প্রোগ্রাম করা লাগবে না, আপনি তাকে শুধুমাত্র ডেটা দিবেন, সে ডেটা দেখে পড়াশোনা করবে, তারপরে সে হচ্ছে গিয়ে শিক্ষিত হয়ে যাবে। এই হচ্ছে কনসেপ্ট। এখন এখানে দেখেন বড় একটা ইমেজ দেওয়া আছে। প্রথমে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরেই কিন্তু হচ্ছে মেশিন লার্নিং। আর মেশিন লার্নিং এর আরেকটা সাব ক্যাটাগরি বা সাবসেট হচ্ছে ডিপ লার্নিং। তো এই ইমেজটা দেওয়ার কারণ হচ্ছে এই জিনিসটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করার, কারণ অনেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আবার মেশিন লার্নিং আবার ডিপ লার্নিং সবগুলোর ভিতরে একটা প্যাচ লাগায় ফেলে। তো মনে রাখবেন ওভারঅল জিনিসটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এই যে আমরা মেশিন লার্নিং ডিপ লার্নিং বলতেছি সবই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরেই পড়তেছে। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরে একটা সাব ফিল্ড হচ্ছে মেশিন লার্নিং। এই মেশিন লার্নিং এ অনেক কিছু করা যায়, অনেক কিছু আবার করা যায় না। এই জন্য যে জিনিসটা করা যায় না ওইটার জন্যই পরে আবার আবিষ্কার হয়েছে ডিপ লার্নিং। তো মেশিন লার্নিং এর ভিতরেই আরেকটা সাব ফিল্ড, সেটা হচ্ছে ডিপ লার্নিং। বুঝতে পারছেন আশা করি। এখন মেইন কাহিনীতে আসি। তো মেশিন লার্নিং টাইপ আছে অনেক ধরনের, অনেক টাইপস অফ মেশিন লার্নিং আছে। একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, আরেকটাকে বলতেছি আমরা সেমি সুপারভাইজড লার্নিং, আরেকটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। হ্যাঁ, অনেক কিছু আছে, এত কিছু পড়ার কিছু দরকার নেই। আমি জাস্ট একদম কি টপিক গুলা যেগুলো আপনি মোটামুটি জানলে আপনার জন্য ভালো ওই জিনিসগুলো আপনাকে বলতেছি। যেমন প্রথমে দেখেন সুপারভাইজড লার্নিং, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনি একটু ভালো করে জানতে হবে। সুপারভাইজড লার্নিংটা কি জিনিস? একটু আগে যে আমরা ডেটা সেট দেখাইছি আপনাদের মনে আছে কিনা, ডেটা সেটে কি কি ছিল কেউ একজন বলেন দেখি, কি মনে আছে? ফিচার ছিল আর হচ্ছে টার্গেট ডেটা ছিল। হ্যাঁ, তো ধরেন আমি এখানে যদি এই যে একটা ডেটা সেট বানাই, হ্যাঁ ধরেন, তো আচ্ছা এই ধরনের ডেটা সেট না বানাই, আপনাদের যেটা আসে ইমেজ ডেটা সেট ওইটাই তো দেখাই। ধরেন আমার কাছে একটা ইমেজ ডেটা সেট আছে, হ্যাঁ, ইমেজ ডেটা সেট ধরেন যে তিনটা ফোল্ডার, একটু আগে আমরা দেখছি না ইমেজ ডেটা সেট গুলা কিরকম থাকে, একটা সাব মেইন ফোল্ডার থাকে, মেইন ফোল্ডারের ভিতরে হচ্ছে গিয়ে ওই ক্লাস ফোল্ডার গুলা থাকে। হ্যাঁ, তো আমার ধরেন একটা মেইন ফোল্ডার ছিল, এই মেইন ফোল্ডারের ভিতরে ঢুকছে এরকম আমার তিনটা ক্লাস, তো এই জন্য তিনটা ফোল্ডার। ওই একটু আগে আমরা যেমন ব্রেন মিনিং, ব্রেন টিউমার, ব্রেন গ্লিওমা দেখছিলাম ওইরকম। তো আমার এই ডেটা সেটে ধরেন একটা একটা ক্লাসের নাম এ, আর একটা ক্লাসের নাম বি, ধুর কম্পিউটারে লেখা খুব কষ্ট, আর একটা ক্লাসের নাম সি। আচ্ছা, তো এই প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে কি আছে, এই এ ক্লাসের ছবি আছে, বি ফোল্ডারের ভিতরে কি আছে, বি ক্লাসের যতগুলা ছবি সেগুলো আছে। আচ্ছা, তার মানে এখানে কি আছে, আমার ইমেজ গুলা দেওয়া আছে, আর এই যে এ বি সি এগুলা কি তার ক্লাস অথবা লেভেল, আমরা ক্লাসও বলি, লেভেলও বলি, আউটপুট বলি, প্রেডিকশন বলি, অনেকগুলা নাম আপনাদের পড়াইছি এগুলা। আচ্ছা, তো সুপারভাইজ লার্নিং এ কি হয়, আপনার আপনি যখন মডেলকে, আচ্ছা একটু আগে তো আমরা আরেকটা জিনিস দেখছি যে মডেলকে কি দেই আমরা, ট্রেনিং ডেটা দেই। ট্রেনিং ডেটাতে কি থাকে সাধারণত, ট্রেনিং ডেটাতে এই যে আপনি
প্রত্যেকটা যে ফোল্ডারের ভিতরে যে ইমেজগুলা, সে ইমেজগুলাও যাবে, সাথে প্রত্যেকটা ইমেজ কোন ক্যাটাগরির বা কোন ক্লাসের সেটাও কিন্তু তার কাছে হচ্ছে গিয়ে ইনফরমেশনটা যাবে। মানে মেইন কথা হচ্ছে তাকে আমরা ইমেজটাও দিব, সাথে তার ক্যাটাগরি বা লেভেলটাকেও বলে দিব। এটাই হচ্ছে আমার সুপারভাইজড লার্নিং। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। তাহলে সুপারভাইজড লার্নিংটা কি? আমার ডেটাও থাকবে, ডেটার ক্লাস কোনটা সেটাও বলা থাকবে, মানে ডেটা দেওয়া থাকবে, ইমেজ দেওয়া থাকবে বা ফিচারও দেওয়া থাকবে, সাথে ফিচারের লেভেল কোনটা, ক্লাস কোনটা, প্রেডিকশন কোনটা সেটাও তাকে বলে দেওয়া থাকবে। সে যখন পড়াশোনা করবে সেইভাবে বলবে, আচ্ছা হ্যাঁ এই ছবিটা হচ্ছে কুকুরের, আচ্ছা হ্যাঁ এই ছবিটা হচ্ছে বিড়ালের, এইভাবে সে হচ্ছে পড়াশোনাটা করবে। ঠিক আছে? বা আমি এখানে যে ডেটা সেট বানিয়েছি এটা যদি দেই, হ্যাঁ সে এর ছবিগুলা দেখে দেখে শিখবে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই ছবিটা হচ্ছে এই ছবিটা দেখলে বলবে হ্যাঁ এটা হচ্ছে বি ক্লাসের ছবি, এটা হচ্ছে সি ক্লাসের ছবি। তার মানে সেখানে ছবিও দেখতেছে, সাথে এই ছবিটা কোন ক্লাসের সেটাও কিন্তু সাথে সাথে সে এখানে পাচ্ছে, সেটা থেকে সে নিজের পড়াশোনাটা করতেছে। এটা হচ্ছে আমার সুপারভাইজড লার্নিং। ওকে, এখন সেমি সুপারভাইজড পরে যাই, আনসুপারভাইজডে আসি। এখন আনসুপারভাইজড কি জিনিস? পুরা একদম উল্টা, সুপারভাইজডের পুরা উল্টা। তাহলে আপনি নিজেই চিন্তা করেন সুপারভাইজডের পুরা উল্টা কি হবে? সুপারভাইজডের উল্টা হবে এটাই যে ওর কাছে শুধুমাত্র ছবি যাবে, কিন্তু একটার ক্লাস যাবে না তার কাছে। ঠিক আছে? কোনটার যে কি ক্লাস, এইখানে যে ছবিগুলো আছে এই ছবিগুলা যে কোন ক্লাসের সেটা নাই, এখানে কোনো ক্লাস ডিফাইন করা থাকবে না। তার মানে এখানে শুধুমাত্র ইমেজেস গুলা থাকবে, তার কোনো আউটপুট বা তার কোনো লেভেল সেখানে বলা থাকবে না। এই যেখানে লেখা আছে লার্নস ফ্রম ডেটা উইদাউট লেভেল, শুধুমাত্র ডেটা থেকেই শিখবে, কোনো লেভেল ছাড়া। আর সেমি সুপারভাইজড লার্নিং হচ্ছে সুপারভাইজড আর আনসুপারভাইজড এর মিক্সচার। মানে এখানে কিছু ডেটা দেওয়া থাকবে যেগুলোর হচ্ছে লেভেল থাকবে, আর কিছু ডেটা দেওয়া থাকবে যেগুলোর হচ্ছে লেভেল থাকবে না। এই যেখানে লেখা আছে লার্নস ফ্রম বোথ লেভেলড এন্ড আনলেভেলড ডেটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। এখন আপনারা একটু বলেন আমাকে, এনশিওর করেন এটা সবাই বুঝতে পারছেন কিনা। সুপারভাইজড, সেমি সুপারভাইজড এন্ড আনসুপারভাইজড লার্নিং। তা না বুঝে থাকলে এটা আমি আবার পড়বো, এটা খুবই ইম্পর্টেন্ট। ভাইয়া সেলফ সুপারভাইজটা কি? আচ্ছা, এই আনসুপারভাইজড লার্নিং কে মোটামুটি আমরা সেলফ সুপারভাইজড লার্নিং বলি। সেলফ সুপারভাইজড এই আনসুপারভাইজড একই জিনিস। চিন্তা করেন ওই জাস্ট আপনার কাছে ইমেজ আছে, কিন্তু ইমেজ গুলা যে কিসের বা এর আউটপুটটা কি সেটা আপনাকে বলা নাই। তাহলে এখন আপনাকে এটা কিভাবে কি করতে হবে? নিজে নিজে শিখতে হবে। এই প্রত্যেকটা ইমেজ দেখে আপনার প্যাটার্ন ধরেন, আমার আমার একটা ডেটা সেট আছে, সেখানে ক্যাট আর ডগের ইমেজ দেওয়া, কিন্তু এই টার্গেট লেভেলটা বলে দেওয়া নাই যে এটা ক্যাটের ছবি এটা ডগের ছবি, জাস্ট ইমেজেস গুলা দেওয়া। ধরেন আপনি জীবনে ক্যাট আর ডগ চিনেন না, এখন আপনাকে জাস্ট এই ছবিগুলা দিয়ে দিছে, এখন আপনি কেমনে চিনবেন যে কোনটা কি? বাট দেখেন ওদের প্যাটার্নের তো পার্থক্য আছে, তাই না? তো আপনি যখন শিখবেন তখন কেমনে শিখবেন? আচ্ছা হ্যাঁ, বিড়ালের প্যাটার্নটা কিন্তু দেখতে এরকম, এর চোখগুলা এরকম, নাকগুলা এরকম, শেপটা এরকম। বাট আরেকটা প্রাণী যে আপনাকে দেওয়া আছে যেটা বিড়াল না, কুকুর, আপনি তো জানেন না আসলে কুকুর, কিন্তু আপনি প্রাণীটা দেখতেছেন, তাহলে আপনি শিখবেন কিভাবে? হ্যাঁ, এটার কিন্তু নাকটা আবার কিন্তু আগেরটার নাক এরকম ছিল, বাট এটার নাকটা একটু বড় কালো, আবার এটা শেপ আগেরটা একটু ছোট হইতো, এটা কিন্তু আবার বড়। মানে চেহারার আকৃতি বা শারীরিক গঠন দেখে এখন আপনি আইডেন্টিফাই করতেছেন নিজে নিজে, এখন আপনি নিজে শিখতেছেন, আগের থেকেই আপনাকে কিছু বলা নাই যে এটা যে বিড়ালের ছবি এটা কিন্তু আপনাকে আগে বলা নাই, এটা যে কুকুরের ছবি এটা আগে বলা নাই। জাস্ট আপনাকে ছবিগুলো দেওয়া আছে, এখন আপনি ছবিগুলো থেকে প্যাটার্ন গুলো শিখতেছেন। তো এটাই আনসুপারভাইজড লার্নিং, এটাকে আমরা হচ্ছে কি সেলফ সুপারভাইজড বলতেছি। বুঝতে পারছি আশা করি। আর কোনো কোশ্চেন আছে? তাইলে আশা করি সবাই কিন্তু আমরা সুপারভাইজড আনসুপারভাইজড বুঝছি। আনসুপারভাইজড তুলনামূলক কমপ্লেক্স, হ্যাঁ আনসুপারভাইজড একটু কমপ্লেক্স হবেই, বুঝছেন। সুপারভাইজ করা যায় যদি লেভেল না থাকে, মানে ডেটাবেসে সুপারভাইজড করা যায়। আনসুপারভাইজড লার্নিংটা একটু কমপ্লেক্স, সুপারভাইজড লার্নিংটা একটু ইজি, যেহেতু এখানে অ্যানসারটা লেভেলটা বলা আছে। সেমি সুপারভাইজড লার্নিংটাও একটু অ্যাডভান্স, আর আনসুপারভাইজড লার্নিংটা আরো অ্যাডভান্স আর কি। আচ্ছা, ভাইয়া তো একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ সেলফ বলেন কোশ্চেন। সুপারভাইজ যেটা, সেটাতে সে যদি নাই জানে ক্যাট কি ডগ কি, তাহলে সে টার্গেট হ্যাঁ রেজাল্টটা কিভাবে দিবে? সে আইডেন্টিফাই করলো, ডিটেক্ট করলো, আলাদা করলো, আচ্ছা কিন্তু মানে এই জিনিসটা কি, এটা হ্যাঁ নাউনটা কি, এটাকে কি নামে ডাকে, এটা টার্গেট যে রেজাল্ট ওটাকে কি সে বলবে? সে সে আসলে কি করবে জানেন? কোনো মানে এটার কোনো নাম দিবে না। আপনি যে নাউনের কথা বলে ও কোনো নাউন দিবে না, বাট ও আমাকে কি করবে, আচ্ছা এই আপনার প্রশ্নের উত্তরটা আমরা একটু পরে দেখবো, একদম ভিজুয়ালাইজ আকারে দেখবো। হ্যাঁ, এটা একটু শেষ করি। আচ্ছা, সুপারভাইজড লার্নিং মেথডোলজিতে তো আমরা দেখে আসছি কি আমার ডেটাও থাকবে, ডেটার লেভেল কোনটা সেটাও থাকবে। আপনারা তো আমাদের ভালোই যন্ত্রণায় ফেলছেন, এখনো খালি জয়েন করে। মিস্টার বাংলা আবার কি? আচ্ছা, বাংলা ইংলিশ চাই ঢুকে ঢুকুক।
দেখো, আচ্ছা, এখন সুপারভাইজ লার্নিংটা কি, যে উপরের ছবি দেখেন, এখানে কি লেভেল ডেটা, এখানে এই যে এক একটা শেপ, এগুলো হচ্ছে আমার লেভেল ডেটা আছে। যেমন এখানে লেভেলটা বলা আছে, যেমন দেখেন কি কি, এই শেপটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, এই যে এখানে ইমেজটাও দেওয়া আছে, তার নামও বলে দেওয়া আছে রেক্ট্যাঙ্গেল। এই ইমেজটা হচ্ছে সার্কেলের, এই যে ইমেজটাও আছে, নিচে তার নামও দেওয়া আছে। এই ইমেজটা ট্রায়াঙ্গেলের, এই ইমেজটা হেক্সাগন। এই সবগুলো ইমেজ মেশিনে গেছে, তারপরে যে মেশিন লার্নিং মডেলের মধ্যে গেছে, সরি, এই যে মেশিং এর মধ্যে গেছে, এখানে ট্রেনিং হয়েছে, ট্রেনিং হওয়ার পর এই যে আমার মেশিন লার্নিং মডেলটা এখানে রেডি হয়েছে। তারপর এখন আমি কি করছি, যে টেস্ট ডেটা দিছি। এখন টেস্ট মানে কি, ওকে তো আমরা পরীক্ষা করতেছি। কারণ পরীক্ষা করলে কি আমি উত্তর সহ দিয়ে দিব না, আমি শুধুমাত্র তাকে প্রশ্নটা দিব। এই যে ওকে শুধুমাত্র এই শেপটা দেওয়া আছে, একটা ট্রায়াঙ্গেল শেপ দেওয়া আছে, একটা সার্কেল দেওয়া আছে, কিন্তু নিচে কি বলা আছে যে এটা ট্রায়াঙ্গেল না সার্কেল, কিছুই বলা নাই। ওকে জাস্ট টেস্ট ডেটা দিছি। দেওয়ার পর সে কি করছে, এই যে এখন সে প্রেডিকশন করে বলে দিছে, হ্যাঁ এটা ট্রায়াঙ্গেল, এটা সার্কেল। এটাই হচ্ছে সুপারভাইজড লার্নিং। তো এখানে কি হয়েছে, এই যে লেবেল ইমেজেস গুলা ছিল, লেবেল ইমেজেস গুলা মেশিনের কাছে গেছে, মেশিন তারপরে সেখান থেকে পড়াশোনা করছে, শিখছে। তারপরে আমি আমার টেস্ট ডেটা মেশিনকে দিছি, মেশিন তারপরে আমাকে এই প্রেডিকশনটা জেনারেট করে দিচ্ছে। এখন বলেন এটা বুঝতে কার কোনো প্রবলেম আছে কিনা? সুপারভাইজড লার্নিংটা আশা করি আমি বুঝছি। ওরে বাবা রে বাবা, ইউটিউব প্রিমিয়াম, কত মানুষ জয়েন করতেছে। আচ্ছা, বুঝতে পারছেন সবাই? এই রে, এটা তো সেভ করে ফেলছি। আচ্ছা, ঠিক আছে, এটা আশা করি আমরা বুঝতে পারছি। এখন সেমি সুপারভাইজড লার্নিং মেথডোলজিটা এখানে আমি আসলে ডিটেলসে আলাপ করব না, বাট এটা তো একটু আগে তো বললাম, সেমি সুপারভাইজড হচ্ছে লেভেল আর আনলেভেলের মিক্সচার যেই ব্যাপারটা। তো এটা নিয়ে আমরা অন্য সময় যারা সেমি সুপারভাইজড লার্নিং এ কাজ করবেন তাদের সাথে এটা নিয়ে ইনশাল্লাহ ল্যাবেও আলোচনা হবে। এটা মেশিন লার্নিং এ সাধারণত দেখাবে। এআই এর স্টুডেন্ট আপনারা যারা আছেন, আপনাদের হয়তো বা এত অ্যাডভান্স অ্যালগরিদম গুলো দেখাবে না, বাট মেশিন লার্নিং এর আপনাদের হয়তো বা সেমি সুপারভাইজড লার্নিংটা দেখানো হবে। তো এটা যখন আপনাদের পড়ানো হবে তখন আপনারা এটা ইন ডিটেলসে শিখেন। এটা আমি আপাতত স্কিপ করলাম, বাট টার্মিনোলজিটা তো আশা করি আমাদের মনে থাকবে, যে এখানে কিছু লেভেল ডেটাও থাকবে, আবার কিছু আনলেভেল ডেটাও থাকবে। এখন আমরা আসি আনসুপারভাইজড লার্নিংটা। আচ্ছা, দেখেন একটু আগে যিনি কোশ্চেন করছিলেন, আপনার কোশ্চেনের অ্যান্সারটা এখানে পাবেন। তো দেখেন এখানে অনেকগুলা শেপ আছে, কিন্তু কোনটা কি শেপ এখানে কিন্তু সেটা বলা নেই, জাস্ট ইমেজেস গুলা আছে। তো এই ইমেজেস গুলা কি হবে, এই যে একটা আনসুপারভাইজড লার্নিং অ্যালগরিদমের মধ্যে যাবে। যাওয়ার পর দেখেন ও তো আসলে কোনোটার কোনো নাম দেয় না। এখানে কি বানাইছে যে এটা স্কোয়ার বলছে, এটা সার্কেল, এটা ট্রায়াঙ্গেল, কোনো নাম দেয় না। বাট সে কি করছে, গ্রুপ করছে। দেখেন এই সেম শেপের জিনিসগুলাকে একটা গ্রুপে রাখছে, এই যে এই সেম সার্কেল সেম শেপের জিনিসগুলাকে আরেকটা গ্রুপে রাখছে। দেখছেন, ও জাস্ট এখান থেকে কি করছে, গ্রুপ ফর্ম করছে বা ক্লাস্টার করছে। কোনটা কোনটা দেখতে, কোন জিনিসগুলা দেখতে সেম ওই জিনিসগুলাকে আলাদা করছে, আর যে জিনিসগুলা দেখতে ডিফারেন্ট ওই জিনিসগুলাকে আলাদা আলাদা রাখছে। এটাই মেনলি আনসুপারভাইজড লার্নিং এ সাধারণত এই জিনিসটাই হয়। বুঝতে পারছেন? জি আর ভাইয়া। সুপারভাইজড লার্নিং টাস্ক দুই রকম হয়, এটা তো আমরা জানি। একটা হচ্ছে রিগ্রেশন আর একটা ক্লাসিফিকেশন, এটা আমরা ডেটা সেটেও আলোচনা করছি। যদি কন্টিনিউয়াস ভ্যালু হয় বা নিউমেরিক ভ্যালুস হয় আমার আউটপুট কলামটা, তাহলে সেটাকে আমরা রিগ্রেশন বলি। আর আমার আউটপুট কলামটা যদি ক্যাটাগরিক্যাল অথবা লেবেল অথবা ডিসক্রিট ভ্যালু হয়, তখন আমরা সেটাকে বলি ক্লাসিফিকেশন টাস্ক। তো আমাদের আশা করি কারোই রিগ্রেশন কাজ নাই, সবাই আমরা মোটামুটি ক্লাসিফিকেশনই কাজ করতেছি। মেশিন লার্নিং প্রসেসটা এখন আমরা দেখি। হ্যাঁ, মেশিন লার্নিং প্রসেসটার প্রথম কাজটাই হচ্ছে আপনাকে কি করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে। ঠিক আছে, আপনি যখনই মেশিন লার্নিং একটা কাজ করবেন সবার আগে আপনার তো ডেটা লাগবে। ডেটা ছাড়া তো আমরা মেশিন লার্নিং এ কিছুই করতে পারবো না। এই জন্য প্রথম কাজ হচ্ছে আমার ডেটা কালেকশন। তো ডেটা কালেকশন আমরা আমরা তো আমাদের তো অলরেডি আপনাদের ডেটা সেট দেওয়া আছে। আর যারা মোটামুটি আমরা ক্যাপশন করি সেই ক্ষেত্রে অনেক সময় আমরা নিজেরা ডেটা সেট কালেক্ট করি। আবার অনেকে ডেটা সেট কালেক্ট ছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম থেকেও আমরা ডেটা সেট নেই। তো আমাদের কোর্সের এই প্রজেক্টের জন্য দেখেন আমাদের ডেটা কালেকশনের প্রসেসে ফার্স্টে কি ছিল, জাস্ট ডেটা সেটটাকে সিলেক্ট করা। আপনাদের একটা লিংক দিয়ে দিয়েছিলাম, এখান থেকে আপনারা ডেটা সেট কালেকশন করে ফেলছেন। তো নেক্সট স্টেপ হচ্ছে ডেটা প্রি প্রসেসিং। এখন অনেক সময় ডেটাকে প্রি প্রসেস করতে হয়। এখন প্রি প্রসেস কেন করি, যেন এই ডেটাটা মেশিন লার্নিং মডেলে যখন আমরা ট্রেনিং করতে দিব সে যেন মেশিন লার্নিং মডেলটার উপযুক্ত হয়ে যায়, মানে উপযুক্ত হয় আর কি। মেশিন লার্নিং মডেল
ডেটাটা ট্রেনিং এর জন্য সুবিধা হয়, এই জন্য আমরা ডেটাটাকে প্রি প্রসেসিং করি। এখন প্রি প্রসেসিং অনেক কিছু করা যায়, আর ইমেজ ডেটা সেটও প্রি প্রসেসিং অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রি প্রসেসিং করা লাগে না, কারণ সাধারণত ইমেজ ডেটা সেটগুলো যারা হচ্ছে গিয়ে তৈরি করতেছে, তো ওনারা তৈরি করার সময় কারণ ওনাদের টার্গেট তো এটাই ছিল যে হ্যাঁ আমার এই ডেটা সেটটা নিয়ে ফিউচারে হয়তো বা কেউ মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলা দিয়ে মেশিন লার্নিং মডেল রেডি করবে, তো সেই ক্রাইটেরিয়া থেকে ওরা সাধারণত মডেলটাকে কিভাবে প্রি প্রসেস করলে ভালো হবে সেটা সাধারণত করেও দেয়। তাও আমাদের অনেকের ক্ষেত্রে হয়তো বা প্রি প্রসেসিং করার দরকার পড়তে পারে, সেই ক্ষেত্রে আমরা একটু নিজেরা হচ্ছে গিয়ে চেষ্টা করব, পড়াশোনা করব যে কিভাবে আমাদের ডেটাগুলোকে প্রি প্রসেসিং করা যায়। তবে এটা খুব একটা লাগবে বলে মনে হয় না, অনেকের ক্ষেত্রে নাও দরকার হতে পারে। আবার ওই যে অনেক সময় বললাম না ডেটা সেটের ইমব্যালেন্স প্রবলেম থাকতে পারে, ওই ব্যালেন্স ইমব্যালেন্সের জন্য অনেক সময় আমাদের প্রি প্রসেসিং এর দরকার পড়ে। দেখি তো মেসেজ দিতেছে, ও আচ্ছা আমাদের আর 15 মিনিট সময় বাকি আছে। লজিস্টিক রিগ্রেশন কি ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে? লজিস্টিক রিগ্রেশন, দেখেন লজিস্টিক রিগ্রেশনে তো বলাই আছে রিগ্রেশন ক্লাসে কাজের জন্য এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন যখন আপনার ডেটা কালেকশন আর ডেটা প্রি প্রসেসিং ডান, পরে আপনি কি করবেন, ডেটাকে স্প্লিট করবেন, ওই যে ট্রেন টেস্ট ভ্যালিডেশনে স্প্লিট করবেন। ডেটা সেট স্প্লিটিং করা হয়ে গেলে তারপরে আপনি কি করবেন, ট্রেন মেশিন লার্নিং মডেল উইথ ট্রেনিং সেট। মডেলটাকে আমরা কোন সেটকে আমরা ডেটা সেট স্প্লিটিং এ কয়টা ভাগ করতেছি, 3টা ভাগ করতেছি। ট্রেন, আচ্ছা ভ্যালিডেশনটা এখন বাদ, এটা ডিপ লার্নিং আলোচনা করবো যেহেতু বলছি। তো ধরেন যে আমরা 2টা ভাগে ভাগ করতেছি ডেটা সেটকে, কি কি, ট্রেন সেটে ভাগ করতেছি আর টেস্ট সেটে ভাগ করতেছি। তো মডেলটাকে ট্রেনিং এর জন্য আমরা কি দিব, ট্রেন মেশিন লার্নিং মডেল উইথ অনলি ট্রেনিং সেট দিয়ে মেশিন লার্নিং মডেলটাকে ট্রেনিং করাবো। যখন ট্রেনিং হয়ে যাবে দেন আমরা কি করব, ইভালুয়েট দ্য মেশিন লার্নিং মডেল উইথ টেস্ট সেট। তার মানে কি, মডেলটাকে ইভালুয়েট করো বা পরীক্ষা করো টেস্ট সেটের মাধ্যমে, পরীক্ষা করে দেখো তার অ্যাকুরেসি কত আসে, ভালো আসে না খারাপ আসে। যদি ভালো আসে তাইলে বাকি ফার্দার রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশনের জন্য মডেলটাকে ডিপ্লয় করো। তো এটাই আমার মেশিন লার্নিং প্রসেস বা ওয়ার্ক ফ্লোটা আমরা বলি সাধারণত। তো প্রথমে আমাকে কি করতে হবে, ডেটা সেট কালেকশন করতে হবে, সরি ডেটা সেট কালেকশন করতে হবে, দেন ডেটা সেট যদি আমাকে প্রি প্রসেসিং করা লাগে ডেটাগুলোকে আমি করব, দেন হচ্ছে ডেটা সেট স্প্লিট করতে হবে ট্রেন অথবা টেস্টে, সরি ট্রেন এন্ড টেস্টে, দেন ট্রেন ডেটাগুলোকে দিয়ে মডেলটাকে ট্রেনিং করাবো, দেন টেস্ট ডেটা দিয়ে আমার মডেলটাকে ইভালুয়েট করব, দেন ফাইনালি হচ্ছে কি ডিপ্লয় করব। এখানে কয়েকটা কমন মেশিন লার্নিং অ্যালগরিদমের নাম দেওয়া আছে, এগুলো আশা করি আপনারা অনেকে জানেন, আর যারা একদম নতুন তারা এই স্লাইডটি একটু দেখে নিন। মেশিন লার্নিং কিছু মডেল আছে, এই মডেলগুলোর নাম আপনারা শিখেন। দেন ইভালুয়েশন ম্যাট্রিক্স, এই যে আমরা যে বলতেছি ফাইনালি আমরা মডেলটাকে কি করি, টেস্ট ডেটা দিয়ে ইভালুয়েট করি। তো ইভালুয়েট করি ধরেন কিভাবে, ধরেন আমার যে ডেটা সেটের মোটামুটি 100টা ডেটা আছে, হ্যাঁ আমার একটা ডেটা সেট আছে ধরেন, এটা মোটামুটি 100টা ডেটা। তো এর মধ্যে আমি কি করছি, উপরের 80টা ডেটা আমি নিছি হচ্ছে গিয়ে ট্রেনিং এর জন্য, এই 80টা ডেটা নিয়ে আমার মডেল ট্রেনিং হবে, আর লাস্টের যে 20টা ডেটা আছে এই 20টা ডেটা নিয়ে হচ্ছে গিয়ে আমি কি করব, আমার মডেলটাকে টেস্ট করব। মানে মডেলকে আমার এই 20% ডেটা দিব, দিয়ে বলবো তুমি এখন হচ্ছে কি এই মডেল এই ডেটাগুলোর প্রেডিকশন জেনারেট করো। তো সে হয়তো বা কয়েকটা সঠিকও বলতে পারবে, কয়েকটা ভুলও বলতে পারবে। তো এই সঠিক ভুল এটা এখন ফাইনালি ওকে মেজার করব কিভাবে, যে ও আসলে কতটুকু সঠিক বলতে পারছে কতটুকু ভুল বলতে পারছে, এটাই আমরা এই অ্যাকুরেসির মাধ্যমে ক্যালকুলেট করি। তো অ্যাকুরেসির ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ কারেক্ট প্রেডিকশন, সে কয়টা কারেক্টলি প্রেডিক্ট করতে পারছে সেটা থাকবে উপরে, আর নিচে থাকবে টোটাল নাম্বার অফ প্রেডিকশন, মানে টোটাল টেস্ট ডেটা কয়টা, যেমন আমার এই ডেটার জন্য টোটাল টেস্ট ডেটা হচ্ছে 20টা। তো এই 20টার মধ্যে সে কারেক্ট কতগুলা বলতে পারছে সেটাকে ভাগ দিলে আমরা হচ্ছে অ্যাকুরেসি পেয়ে যাব। তো ধরেন কোন মডেলের অ্যাকুরেসি যদি বলি আমরা 85%, তো 85% মানে হচ্ছে তাকে যদি 100টা ডেটা দেওয়া হয় সে 100টার মধ্যে 85টাকেই কারেক্ট বলতে পারে, বাকি 15টাকে ভুল বলে। তো কোনো ডেটা সেটের অ্যাকুরেসি যদি 90% হয় তার মানে সে 90টাই সঠিক, মানে তাকে যদি 100টা ডেটা দেওয়া হয়, টেস্ট করা হয় 100টা ডেটা দিয়ে, সে 90টাই সঠিক বলে, বাকি 10টাকে সে ভুল বলে। আশা করি বুঝতে পারছেন, কারো কোনো কোশ্চেন থাকে করেন, না হলে আমাদের মোটামুটি মেশিন লার্নিং পড়াশোনা শেষ। আচ্ছা
ঠিক আছে, তাহলে আমাদের মেশিন লার্নিং পড়াশোনা মোটামুটি শেষ। আচ্ছা, এখানে আরো কয়েকটা জিনিস দেওয়া আছে যে আমরা তো শুধুমাত্র অ্যাকুরেসি না, অনেক সময় প্রিসিশন, রিকল এগুলাও বের করি। তো আপনারা জাস্ট মনে রাখেন যে প্রিসিশন, রিকল, F1 স্কোর এইগুলা দিয়েও আমরা মোটামুটি মডেলকে ইভালুয়েট করি। আর আমরা সাধারণত ওই লাস্টে যখন একটা ক্লাসিফিকেশন রিপোর্ট রেডি করি, ওই যে নোটবুকে হয়তো বা ক্লাসে আপনারা দেখছেন স্যার যখন ল্যাব করাইছে, লাস্টে একটা ক্লাসিফিকেশন রিপোর্ট জেনারেট হয়। সেই ক্লাসিফিকেশন রিপোর্টে কিন্তু এই প্রিসিশন, রিকল, F1 স্কোর এগুলাও থাকে। আপনারা জাস্ট নামের সাথে পরিচিত থাকেন। আর যদি ইন ডিটেলসে এগুলা হচ্ছে সে মানে কেউ একটু জানতে চান, তো এগুলা নিয়ে একটু মোটামুটি অনলাইনে সার্চ করলে এটা নিয়ে শিখতে পারবেন। হ্যাঁ, আমি যদি ডিটেলস এগুলো নিয়ে কথা বলতে চাই, আমি এখনো কিন্তু মেইন টপিকে ঢুকতে পারিনি। আপনাদের সবারই কিন্তু মোটামুটি ডিপ লার্নিং নিয়ে কাজ। আমরা এতক্ষণে মাত্র হচ্ছে গিয়ে মেশিন লার্নিং শেষ করলাম, ডিপ ডেটা সেট আর মেশিন লার্নিং মোটামুটি শিখলাম। এখন এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে বলেন, আমরা একটু আলোচনা করি, দেন আমরা নেক্সট স্টেপে যাব। না ভাইয়া, সব ঠিক আছে। সব ঠিক আছে না? আচ্ছা, তাইলে আমরা মোটামুটি মেশিন লার্নিং আর ডেটা সেট আজকে শিখে ফেলছি। এখন আমাদের আর একটা কাজ হচ্ছে ডিপ লার্নিং নিয়ে পড়াশোনা করা। তো আমাদের এখানে সেশন তো প্রায় শেষের দিকে, আমাদের আবার নতুন একটা সেশনে জয়েন করতে হবে। জয়েন করে তারপরে আমরা ডিপ লার্নিংটা শুরু করবো আর কি। ডিপ লার্নিং, সিএনএন, এটা নিয়ে তো আরো অনেক আলোচনা। ভাইয়া ফোন থেকে জয়েন করলে মনে হয় টাইম লিমিট দেয় না, আই গেস। ফোন থেকে জয়েন করলে কি জানি, এটা দেখতে হবে না। আমি তো ফোন থেকে অনেক সময় দেখছি। আপনি কি আবার এই ইয়া চালান, কি জানি নাম? না, গুগলের না একটা ফোন ছিল, ফোনটার নাম কি আমি ভুলে গেছি। পিক্সেল না পিক্সেল। কিন্তু আমি ফোন থেকে জয়েন করে দেখছি যে টাইম লিমিট দেয় না। তাহলে একটা কাজ করেন, আপনি জয়েন করে আমাদের লিংক দেন, আমরা ওই লিংকে জয়েন করি সবাই। আচ্ছা sure. ঠিক আছে, তাহলে আমরা 10 মিনিট ব্রেক নিয়ে, এখন তো 23 বাজে, সরি 13 বাজে। রায়হান স্যার মেসেজ দিছে। আচ্ছা, এখন তো 13 বাজে, আমরা 10 মিনিট পরে তাহলে জয়েন করি। হ্যাঁ, পরে কিন্তু অনেক হাবিজাবি পড়াশোনা আছে। ঠিক আছে, ওকে।
আচ্ছা, ঠিক আছে, শুরু করি তাহলে। আচ্ছা, এতক্ষণ তো বেসিক আলোচনা করছি, হ্যাঁ, তো মেইন পড়াশোনাই বলতে গেলে এখন শুরু করব। আচ্ছা, প্রথমে একটু ডিপ লার্নিং নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ। ইন্ট্রোডাকশন টু ডিপ লার্নিং, ওকে। তো হোয়াট ইজ ডিপ লার্নিং? ডিপ লার্নিং ইজ এ সাবফিল্ড অফ মেশিন লার্নিং, এটা আমরা অলরেডি দেখছি। ইট ইউজেস নিউরাল নেটওয়ার্ক উইথ মেনি লেয়ার্স। মেইন কথাটা হচ্ছে এখানে দেখেন, এতক্ষণ যে মেশিন লার্নিং আমরা যা যা পড়ছি, কোথাও কিন্তু মোটামুটি নিউরাল নেটওয়ার্ক, লেয়ার্স এসব নিয়ে কথাবার্তা নাই। তো ডিপ লার্নিং সাধারণত কাজ করেই হচ্ছে এই যে ইট ইউজেস নিউরাল নেটওয়ার্কস উইথ মেনি লেয়ার্স টু লার্ন ফ্রম ডেটা। ডেটা থেকে শিখে, বাট অনেকগুলো লেয়ারের মাধ্যমে, অনেক ধরনের নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে। এটা অ্যাকচুয়ালি যে ইন্সপায়ার্ড বাই হাউ দ্য হিউম্যান ব্রেইন ওয়ার্কস, গ্রেট এট হ্যান্ডেলিং লার্জ প্রসেসিং অ্যান্ড কমপ্লেক্স ডেটা সেটস, ওয়ার্ক ওয়েল ফর যেমন ইমেজ রিকগনিশন, স্পিচ, ওইসবের দরকার নেই। আচ্ছা, দেখেন একটা জিনিস, হ্যাঁ, যেমন মেশিন লার্নিং, ডিফারেন্স বিটুইন মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং। দেখেন মেশিন লার্নিংটা সাধারণত কিরকম হইতো, এই যে আমার একটা ইনপুট ডেটা, ওইখান থেকে সে ফিচার এক্সট্রাকশন করছে, দেন এখান থেকে সাধারণ কিছু ক্লাসিফিকেশন করে পরে সে বলে দিছে এটা কি কার নাকি নট কার। আর ডিপ লার্নিং এ সাধারণত কি হবে, এই যে ইনপুট ডেটা সে ডিরেক্ট কিছু নিউরাল নেটওয়ার্ক কানেকশনের মাধ্যমে যাবে, এই যে এখানেই ফিচার এক্সট্রাকশন ক্লাসিফিকেশন হবে, দেন ফাইনালি সেখান থেকে একটা আউটপুট জেনারেট হবে। বেসিক আইডিয়া অফ এ নিউরাল নেটওয়ার্ক, তো নিউরাল নেটওয়ার্কের বেসিক আইডিয়াটা এখানে দেখেন। সাধারণত নিউরাল নেটওয়ার্ক যে বলতেছি, যে আসলে নিউরাল নেটওয়ার্কটা হয় কিরকম, এখানে সাধারণত তিনটা জিনিস থাকে। আচ্ছা, মেইনলি নিউরাল নেটওয়ার্ক কি, যে লেয়ার্স অফ নিউরনস, এখানে নিউরনস বোঝাচ্ছে, আর অ্যাকচুয়ালি জিনিসগুলো হচ্ছে নোডস। তো এখানে সাধারণত তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে ইনপুট লেয়ার, আর একটা হিডেন লেয়ার্স, আর দেন ফাইনালি হচ্ছে আমার আউটপুট লেয়ার। যেমন এখানে দেখা যাচ্ছে প্রথমে হচ্ছে ইনপুট লেয়ার, এখন আমার ইনপুট যতগুলো থাকবে ততগুলো আমার ইনপুট লেয়ার, সেখান থেকে অনেক ধরনের হিডেন লেয়ার এখানে জেনারেট হবে, এক একটা লেয়ারের ওয়েট বায়াস এক এক রকম হবে, এগুলা ম্যাথমেটিক্যালি সেখানে জেনারেট হবে, দেন ফাইনালি সেখান থেকে আমার আউটপুট লেয়ারটা আসবে। ইচ কানেকশন হ্যাজ এ ওয়েট দ্যাট অ্যাডজাস্টস অ্যাজ দ্য মডেল লার্নস। হ্যাঁ, এই যে প্রত্যেকটা কানেকশন, ইনপুট লেয়ারে থেকে হিডেন লেয়ার টু আবার হিডেন লেয়ার টু আউটপুট লেয়ার, যে প্রত্যেকটা লেয়ার টু লেয়ারের যে কানেকশনগুলা, এই কানেকশনগুলাতে সাধারণত অনেক ধরনের ওয়েটস থাকে, এই ওয়েটসগুলোই অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট হয় যখন মডেলটা অ্যাকচুয়ালি ট্রেনিং এ যায়। তো হাউ ডিপ লার্নিং লার্নস, ডিপ লার্নিং কিভাবে শিখে, সে ফার্স্ট টেক্স ইনপুট ডেটা, ডেটা থেকে ইনপুট নেয়, দেন প্রসেস থ্রু লেয়ার্স ম্যাথমেটিক্যাল অপারেশন, এই যে লেয়ারের মাধ্যমে প্রসেস করে, দেন অ্যাডজাস্ট ওয়েটস ইউজিং ব্যাক প্রপাগেশন এন্ড গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এগুলা থিওরিটিক্যাল পড়তে গেলে হাজার কিছু পড়াশোনা আছে, এত ডিটেলসে আমরা যাই না, জাস্ট মেথোডোলজিগুলো জাস্ট চিনি, দেন ফাইনালি লার্নস টু রিডিউস এরর ওভার টাইম। এগুলা তো বোঝার দরকার নেই। আচ্ছা, এখন পপুলার কিছু ডিপ লার্নিং মডেল আছে, যেমন সিএনএন, যেটা নিয়ে আমরা ইদানিং কাজ করতেছি, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, ইট ওয়ার্কস ফর ইমেজেস। দেন আরেকটা হচ্ছে আরএনএন, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ফর সিকোয়েন্সেস, টেক্সট, স্পিচ, মানে টেক্সট নিয়ে আমরা টেক্সট বা এনএলপি ডেটা সেট নিয়ে মোটামুটি যারা কাজ করতেছি সবার মোটামুটি আরএনএন নিয়ে কাজ করতে হবে। আর কিছু ট্রান্সফর্মার মডেল আছে। তো টুলস, আমরা ডিপ লার্নিং সাধারণত কিছু টুলস ডিপ লার্নিং করি, সাধারণত কিছু টুলস ইউজ করে, যেমন টেনসরফ্লো, পাইটর্চ, কেরাস। তো আমার যে ইমপ্লিমেন্টেশন অলরেডি আপনাদের দেওয়া আছে গিটহাবের লিঙ্ক, ওইখানের যে কোডগুলো সব মোটামুটি পাইটর্চই করা, আমি পাইটর্চই কাজ করি। আচ্ছা, তো এইটুক ছিল মোটামুটি ডিপ লার্নিং এ একটু বেসিক আলোচনা। এখন বলেন এইটুকে কারো কোনো কোশ্চেন থাকলে করে, নাহলে আমরা আমাদের পরের স্লাইডে যাই। বিশাল, না ভাই ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা
কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক শুরু করি। হ্যাঁ, দেখি কতটুকু পড়তে পারি। মোটামুটি ডিপ লার্নিং শুরু করতে কি একটু জটিল লাগছে নাকি? ডিপ লার্নিং, আচ্ছা। তো এখন একটু শুরু করি যে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক সিএনএন যে একটা ডিপ লার্নিং আর্কিটেকচার, এটার আর্কিটেকচার থেকে শুরু করে এভরিথিং আমরা এখানে দেখবো। এটা মোটামুটি কত পেজ? এখানে প্রায় 42 পেজ পড়াশোনা আছে। আচ্ছা, আমরা দেখি যতটুকু শিখতে পারি আর কি। ফার্স্টে আমরা একটু দেখি যে সিএনএন কিভাবে কাজ করে, কি আসল বিষয় আছে। হোয়াট ইজ এ সিএনএন? এখানে কিছু কথাবার্তা আছে, এগুলো আপনারা পড়ে নিন। আচ্ছা, একটা বেসিক সিএনএন আর্কিটেকচার দেখি যে একটা সিএনএন আর্কিটেকচার আমরা যে সিএনএন মডেল এত ইউজ করতেছি, কোড করলে তো 2 লাইনের কোড, কিন্তু ভিতরে কি কি আছে। যেমন সে সাধারণত একটা ইনপুট ইমেজ, সেই ইমেজের মধ্যে দেখেন কি বসাইছে, একটা কার্নেল বসাইছে। তো এইভাবে সে কনভলিউশনাল প্লাস রেলু কিছু লেয়ার দেখেন এখানে সে জেনারেট করছে। এখান থেকে আবার এখানে কিন্তু পিছনে কিছু পোলিং লেয়ার আছে, আবার দেখেন আবারও কনভলিউশনাল প্লাস রেলু, এরকম অনেকগুলা কনভলিউশনাল প্লাস রেলু, আর প্রত্যেকটার মধ্যে আবার পোলিং লেয়ার আছে। এই পুরা কাজটুকু হচ্ছে ফিচার ম্যাপস। দেন এখান থেকে দেখেন ফাইনালি একটা ফ্ল্যাটেন লেয়ার আসছে। ফ্ল্যাটেন লেয়ারের পরে এই যে এখানে কত হাবিজাবি, কত ফুললি কানেক্টেড লেয়ার, এই সব হাবিজাবির পরে এই যে এখানে পরে হচ্ছে কি আউটপুট জেনারেট হয়েছে। তো আউটপুটে এক জায়গায় লেখা 0.2, মানে 2% বলতেছে, 20% বলতেছে হর্স, তারপরে 0.7, 70% বলতেছে জেব্রা, 0.1 মানে 10% বলতেছে ডগ। তার মানে 3টা ক্লাস হয়তো বা এখানে ছিল। সে এই পুরা সব প্রসেসিং শেষে সে 3টা ক্লাসের জন্য 3টা প্রেডিকশন দিছে। কিন্তু আলটিমেটলি কোন প্রেডিকশনটা নেওয়া হবে, যেটার ভ্যালুটা সর্বোচ্চ, যেমন এখানে দেখেন জেব্রার প্রেডিকশনটা কিন্তু সর্বোচ্চ 0.7, তার মানে সে এখান থেকে আউটপুট জেনারেট করবে 0.7, যেটা মানে জেব্রা। সে ফাইনালি এই পুরা কাজটুকু হওয়ার পর বলবে যে এটার ক্লাস হচ্ছে জেব্রা। তো এইটাই মোটামুটি একটা সিএনএন আর্কিটেকচার, ভিতরে এত হাবিজাবি থাকে। এখন আমরা একটু দেখবো যে এই লেয়ার গুলাতে সে কিভাবে এই ইমেজটাকে নিয়ে কাজ করে করে দেন এই ফাইনাল আউটপুটটা এখান থেকে জেনারেট করতেছে। তো ধরেন এই যে এখানে আমরা শিখবো যে হাউ সিএনএন ওয়ার্কস। তো ফার্স্টে ধরেন এই যে এটা আমার একটা ইনপুট ইমেজ, হ্যাঁ, একটা সাদা কালো ইনপুট ইমেজ, এখানে এই কিছু জিনিস আছে। এখন কম্পিউটার হচ্ছে কি, কম্পিউটার তো ইমেজকে আসলে কি আকারে দেখে, কম্পিউটার ইমেজকে দেখে হচ্ছে যে 0 আর 1 আকারে। তো পাশে পাশে আমি এখানে দিয়ে দিছি যে কম্পিউটার আসলে ইমেজটাকে কিভাবে দেখতেছে। আমরা তো সাধারণত এই যে এটার মধ্যে যা যা আছে এটা আমরা দেখতেছি, বাট কম্পিউটার জিনিসটাকে এই পিক্সেল আকারে দেখতেছে, অনেকগুলা নাম্বার বা অনেকগুলো সংখ্যা এখানে থাকে পিক্সেল আকারে সেখানে দেখে। তো প্রত্যেকটা ইমেজের তার কাছে একটা শেপ থাকে, বা একটা ইমেজের নির্দিষ্ট একটা শেপ থাকে। যেমন একটা শেপ দ্বারা তার হাইট, আরেকটাতে ওয়েট, আর 1 দ্বারা বোঝাচ্ছে তার আসলে স্কেলটা, সে কোন চ্যানেলে আছে। এখন চ্যানেলটা কি, যদি আমাদের সাধারণত দেখেন কালার ইমেজগুলা 3 চ্যানেলের হয়, মানে RGB, রেড, গ্রিন, ব্লু। তো RGB কালারের ইমেজ হলে তখন আমরা সেটার চ্যানেল বলি হচ্ছে 3। আর যদি সাদা কালো ইমেজ হয়, যেটাকে আমরা গ্রে স্কেল ইমেজ বলি, সেই ক্ষেত্রে চ্যানেল হয় 1। আবার অনেক সময় কিন্তু RGBA আছে, সেটার ক্ষেত্রে আবার চ্যানেল হয় 4। তো আমরা বেশিরভাগ কিন্তু 3 চ্যানেল আর 1 চ্যানেল নিয়ে কাজ করি। তো আপনাদের কারো যদি সাদা কালো ছবি থাকে, তখন দেখবেন ওই আপনার যদি ইমেজটার ওই ডিটেলস প্রিন্ট করেন, তখন তার উচ্চতা, প্রস্থ এটা তো দেখাবেই, সাথে তার চ্যানেলটা দিয়ে থাকবে এরকম কমা দিয়ে। তো এই চ্যানেল যদি 1 থাকে তাহলে বুঝবেন এটা একটা গ্রে স্কেল ইমেজ, আর চ্যানেল যদি 3 থাকে তাহলে বুঝবেন সেটা একটা RGB ইমেজ। এই যে এখানে জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে যে শেপগুলো আমরা আসলে কিভাবে চিনবো, একটা হাইট, আর একটা ওয়েট, আর একটা হচ্ছে আমার চ্যানেল। তো গ্রে স্কেলের জন্য চ্যানেল 1, আর RGB হলে হয় চ্যানেল 3। বুঝছি আশা করি। তো আবারও দেখি, তাহলে আমরা কি দেখছিলাম যে হ্যাঁ, এটা আমার একটা ইনপুট ইমেজ। তো ইমেজটাকে কম্পিউটার আসলে এই পিক্সেল আকারে দেখতেছে। ওকে, এখন কি হচ্ছে, ইনপুট ইমেজটা আমরা তো একটু আগে আর্কিটেকচারে দেখছি যে ফার্স্টে আমার ইনপুট ইমেজটা, দেন ইমেজ থেকে সে অনেকগুলা কনভলিউশনাল লেয়ারে যায়। হ্যাঁ, তো এই যে দেখেন একটা কনভলিউশনাল লেয়ারে গেছে। কনভলিউশনাল অপারেশন কি হয়, কনভলিউশনাল অপারেশনগুলো কি হয় কনভলিউশনাল লেয়ারে। তো এই পাশেরটা ধরেন যে আমার ইনপুট ইমেজ, এই যে এখানে যে আমার ইনপুট ইমেজটা, তো এইখানে আবার সুন্দর ছোট একটা জিনিস আছে। তো এই জিনিসটা কি, এটা হচ্ছে আমার কার্নেল। এই যে আমি যে কনভলিউশনাল লেয়ার বলতেছি, কনভলিউশনাল লেয়ার এই যে দেখেন অ্যাপ্লাইজ 5 ডিফারেন্ট কার্নেল 3x3। এই যে 3x3 এর যে ম্যাট্রিক্স বা পিক্সেলটা, এটা একটা কার্নেল, সেই এই কার্নেলটা অ্যাপ্লাই করবে এক্সট্রাক্ট ফিচার।
সেই কার্নেলটাকে অ্যাপ্লাই করে এই যে যে ইমেজটা ছিল এই ইমেজ থেকে সে হয়তোবা তার এজ গুলা ডিটেক্ট করবে অথবা তার কার্ভ গুলা ডিটেক্ট করবে, ঠিক আছে? তো এরকম কার্নেল কয়টা, এখানে কিন্তু 5টা কার্নেল ইউজ করা হয়েছে, আর কার্নেলের সাইজ কত 3/3। তো আমরা ফার্স্টে একটা কনভলিউশনাল 1 লেয়ার নিলাম যেটার কার্নেল হচ্ছে 3/3, আর এখানে 5 ফিল্টার মানে হচ্ছে এই 3/3 কার্নেল 5টা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো each kernel slides over the image stride 1 computing dot product। তার মানে এই যে কার্নেলটা প্রথমে হচ্ছে গিয়ে এই যে ইমেজের এতটুকুতে এসে বসবে, তারপরে আবার একটু স্লাইড হয়ে আবার এতটুকুতে বসবে, মানে বলতে গেলে ওভারঅল পুরা ইমেজটাতেই এই কার্নেলটা গো থ্রু করবে। আর গো থ্রু করে কি করবে, এই প্রত্যেকটা ইমেজের সাথে তার যে ভ্যালু আছে এই ভ্যালুটার সাথে সেই যে ডট প্রোডাক্ট করবে। ডট প্রোডাক্ট করলে কি হবে, প্রত্যেকটা ইমেজ যে পিক্সেল যেমন আগে 129 ছিল, এখন কিন্তু এই পিক্সেলটা চেঞ্জ হয়ে আরেকটা অন্য একটা ভ্যালু হবে। ধরেন যেমন এই যে এখানে ডট প্রোডাক্ট করে ক্যালকুলেশন করে জিনিসটা 134 হয়েছে। তো এখন কত হয়েছে, এই যে নতুন একটা ভ্যালু জেনারেট হয়েছে, ভ্যালু জেনারেট হয়ে লাভ কি হয়েছে, আসলে লাভ তো আমরা বুঝতেছি না, লাভ কম্পিউটারের ভেতরেই হইতেছে। সে এখান থেকে সাধারণত কি করতেছে, এই ইমেজটা থেকে সে স্পেসিফিক কোনো এজ অথবা কোনো কার্ভ সেখান থেকে ডিটেক্ট করতেছে, যেটা দিয়ে আসলে তার লার্নিং পার্টটা এখানে হইতেছে। তো ইচ কার্নেল কি করতেছে, স্লাইডস ওভার দ্য হোল ইমেজ এন্ড কম্পিউটিং ডট প্রোডাক্ট। তো এই পুরা কাজটুকু কনভলিউশনাল লেয়ার 1-এ আছে কিন্তু আমরা বর্তমানে। তো এই কাজটুকু হওয়ার পরে আউটপুট কি হবে, আউটপুট হবে দেখেন ফিচার ম্যাপস অফ সাইজ 26/26। আগে আমার ইমেজটা ছিল 28/28, এখন কিন্তু আমার ইমেজটা কিন্তু একটু কম্প্রেসড হয়ে কিন্তু 26/26 হয়ে গেছে। আচ্ছা সিন্স প্যাডিং, আচ্ছা এখন প্যাডিং 0, ওই যে এখান থেকে একটা ক্যালকুলেশন দেওয়া আছে যে ক্যালকুলেশনের মাধ্যমে এটা 28 থেকে এখন 26 হয়েছে। আর এখানে কি থাকে, একটা অ্যাক্টিভেশন ফাংশন থাকে। এখন অ্যাক্টিভেশন ফাংশন অনেক রকমের আছে, তো আমরা রেলো দিয়ে এখানে আমি আপনাদের বুঝাইতেছি। রেলো সাধারণত কি করে, এই যে রিপ্লেসেস নেগেটিভ ভ্যালুস উইথ 0। তো আপনি এই যে ডট প্রোডাক্ট করতেছেন, করার পরে ক্যালকুলেশনের পরে হইতে তো পারে যে আপনার ভ্যালুটা নেগেটিভ আসতেছে, বাট এখানে কি করবে, সে কোনো নেগেটিভ ভ্যালু নিবে না, সে সব নেগেটিভ ভ্যালুগুলাকে কি করবে, 0 দ্বারা রিপ্লেস করে দেবে। ওকে, তো এই পুরা কনভলিউশনাল লেয়ার 1 এর পুরা কাজটুকু হওয়ার পরে দেখেন আমার নতুন শেপ কি হয়েছে, 26,26,5। এখানে 5 দ্বারা কি বোঝাচ্ছে, এই যে 5টা কার্নেল থাকে তার উপর অ্যাপ্লাই করা হয়েছে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, ফার্স্ট কাজটা কনভলিউশনাল লেয়ার 1 এ আমার এই কাজটা হয়েছে। এখন দেখি বলেন কার কোথায় সমস্যা, বুঝছেন কিনা? কার্নেল কি, যে একটা ইমেজকে আমি যতগুলা ভাগে ভাগ করতেছি সেটাই কি না কার্নেল? না না, সেটা কার্নেল না। দেখেন আমি আবার আপনাকে বলি, এই যে এখানে দেখেন আমার আমার কম্পিউটার কার্সরের দিকে লক্ষ্য করুন, এই যে এই জিনিসটা, এটা কি আমার, এটা হচ্ছে আমার ইনপুট ইমেজ। হ্যাঁ, তো ইমেজকে এখানে কম্পিউটার আসলে নাম্বার আকারে মানে পিক্সেল আকারে দেখতেছে। আর এই যে পাশে যে জিনিসটা ছোট, এটা হচ্ছে আমার একটা কার্নেল। কার্নেল মানে হচ্ছে ধরেন যে এই কিছু নাম্বার দিয়ে ডিজাইন করা একটা পিক্সেল। হ্যাঁ, এটা 3/3 একটা কার্নেল। তো এটার দেখেন এখানে কিন্তু স্পেসিফিক কিছু ভ্যালু দেওয়া আছে, যেমন এখানে ভ্যালুস গুলা কি দেওয়া, -1, 0, তারপরে +1, তাই না? তো এই কার্নেলটাই কি করবে, এই ইমেজটার উপরে বসবে। বসবে বলতে ধরেন এই ইমেজটা, এটা তো ইমেজটা তো 3/3 না, লার্জ, বাট কার্নেলটা আমার 3/3। তো ও এখানে 3/3 আকারে এই যে এটার উপরে যখন এইভাবে বসবে, তখন এই যে 129 এর সাথে কার্নেলের -1 বসলো, তাই না? তখন 129 আর -1 এই দুটোর মধ্যে ডট প্রোডাক্ট হবে। তারপরে যে 0 আর 132, তারপর হচ্ছে এই যে +1 127, এইভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার হচ্ছে ডট প্রোডাক্ট হবে। ডট প্রোডাক্ট হয়ে একটা এই পিক্সেলটা চেঞ্জ হয়ে এখন নতুন একটা পিক্সেল হবে। বুঝতে পারছেন এখন কার্নেলের কাহিনীটা? মানে ফিল্টার, হ্যাঁ ফিল্টারটাই হচ্ছে কার্নেল। হ্যাঁ হ্যাঁ, ফিল্টারটা কি আমরা কার্নেল বলতেছি। তো এখানে কার্নেল কিন্তু ও এট এ টাইম কিন্তু মাত্র যে একটা কার্নেল ইউজ করে তা কিন্তু না, যেমন এখানে কি 5টা ফিল্টার বা 5টা কার্নেল আর কি এখানে বুঝতে ব্যবহার পারছি। করা হয়েছে আর কি। আর কোনো আচ্ছা কোশ্চেন? ভাই, আমরা তো এখানে হচ্ছে রেলো দিয়ে কাজ করছি, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন আমরা যদি রেলোর জায়গায় যদি লিকি রেলো অথবা সেলো ইউজ করি, সেক্ষেত্রে হ্যাঁ কি হ্যাঁ। কাজটা হবে, মানে আচ্ছা ওগুলোর কাজ কি হবে? আচ্ছা, এক একটা অ্যাক্টিভেশন ফাংশনের এক এক কাজ। যেমন রেলো কি করে, রেলোর কাজ হচ্ছে ও যদি কোনো নেগেটিভ ভ্যালু পায় সেটাকে 0 দ্বারা রিপ্লেস করে। আর লিকি রেলোর স্পেসিফিক কাজ জানি না, ধরেন আমি এক্সাম্পল দিই, ধরেন যে আরেকটা অ্যাক্টিভেশন ফাংশন, ওর কাজ কি, ও যে কোনো ভ্যালুই থাকুক না কেন সেটাকে -1 থেকে 1 এই রেঞ্জের মধ্যে আনে। আবার কিছু অ্যাক্টিভেশন ফাংশন আছে যেগুলো শুধুমাত্র কি করতেছে,
যে কোনো জিরো রাখে না, জিরো গুলাকে অন্য কোনো একটা নাম্বারে কনভার্ট করছে। এখানে মনে হয় আমি রাখছিলাম কিছু অ্যাক্টিভেশন ফাংশন, দ্বারা একটু দেখি আছে কিনা। কমন, এই যে কমন অ্যাক্টিভেশন ফাংশন, ঠিক আছে। একটা আছে যেমন সিগময়েড, দেখছেন সিগময়েড কি করে, ও যেই ভ্যালুই থাকুক না কেন এটাকে কিন্তু 0 থেকে 1 এই রেঞ্জে কিন্তু নিয়ে আসে। হ্যাঁ, এই যে লিকি রেলু, লিকি রেলু কিন্তু একদম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি থেকে যত কিছু হইতে পারে সব কিছুই কিন্তু সে রাখে। তারপর রেকটিফাইড লিনিয়ার ইউনিট, এই যে রেলু যেটা নিয়ে আমরা কাজ করতেছি এটাকে বলে অ্যাকচুয়ালি রেকটিফাইড লিনিয়ার ইউনিট। এটা অ্যাকচুয়ালি কি করে, 0 থেকে ইনফিনিটি নাম্বার হইতে পারবে, মানে ও কোনো নেগেটিভ নাম্বার রাখবে না, শুধুমাত্র পজিটিভ নাম্বার। আর লিকি রেলু কি করে, পজিটিভ নেগেটিভ যা আছে এভরিথিং নিতে পারে। আর সিগময়েড কি করে, যাই থাকুক না কেন এটাকে 0 থেকে 1 এর মধ্যেই আনে। বুঝতে পারছি এখন? জি ভাইয়া, এখন কথা হচ্ছে আমাদের যখন হচ্ছে রেলু ইউজ করি সেক্ষেত্রে আমাদের কিন্তু সফটম্যাক্স ইউজ করতে হয়। এই সফটম্যাক্স দিয়ে কি বিষয়, এটা কি? আচ্ছা, হ্যাঁ, সফটম্যাক্স কি বোঝায় এটাই দেখবো আমরা, একটু পরেই আসবো। সফটম্যাক্সেরও কাজ আছে, এটা আসলে লাস্টের দিকে সিএনএন আর্কিটেকচারে লাস্টে থাকবে। হ্যাঁ, আচ্ছা এটা ঠিক আছে আমরা ভাই। লাস্টে দেখি। ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? নাহলে আমরা পরের লেয়ারটাতে যাই। কনভলিউশনাল লেয়ারের কাজ করা আমাদের শেষ, এখন আমরা পরের লেয়ারে যাব, দেখবো যে পরের লেয়ারে কি হয়। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আশা করি আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা, সেকেন্ডে কি, এই যে আমরা বলছি না যে প্রত্যেকটা কনভলিউশনাল লেয়ারের সাথে আবার কি থাকে, একটা পুলিং লেয়ার থাকে। এখন কথা হচ্ছে ভাই পুলিং লেয়ার করে কি, ওর কাজটা কি? এই যে এখানে লেখা আছে দেখেন, পুলিং লেয়ার করে হচ্ছে ইট ডাউন স্যাম্পলস ইচ ফিচার ম্যাপ বাই টেকিং দ্য ম্যাক্স ভ্যালু ইন 2 × 2 উইন্ডো। আচ্ছা, 2 × 2 উইন্ডো হাবিজাবি এত কিছু জানার দরকার নেই, খালি এতটুকু জানেন কি করে সে ডাউন স্যাম্পল করে। ডাউন স্যাম্পল করা মানে কি, এই দেখেন ডাউন স্যাম্পলস দ্য ইচ ফিচার ম্যাপ। আচ্ছা, কাহিনীটা কি, ধরেন এই যে এখন এখানে যে ইমেজটা আছে, একটু আগে তো আমাদের কনভলিউশনাল হাবিজাবি কাজ চলছে, তাই না? এই যে একটু আগের স্লাইডে, এই স্লাইডে আমাদের এই যে কনভলিউশনাল লেয়ারের অপারেশনটা হয়েছে। এখানে কি হয়েছিল, কার্নেলটা বসে প্রত্যেকটা পিক্সেলে ডট প্রোডাক্ট করে নতুন একটা, মানে প্রত্যেকটা পিক্সেলকে চেঞ্জ করে এখন নতুন কিছু পিক্সেল দিছে। তো এই যে নতুন যে পিক্সেলগুলো দিল, এখন আমার কাছে যে জিনিসটা নতুন, যে ইমেজটা জেনারেট হলো, এটা ধরেন যে এই ইমেজটা। তো এই ইমেজে আমরা কি করব, এখন পুলিং লেয়ার অ্যাপ্লাই করব। তো পুলিং লেয়ারটার সাইজ এখানে কি বলতেছে, ওর উইন্ডোটা কত, উইন্ডো হচ্ছে 2 × 2 উইন্ডো। তাহলে সে কি করবে, এই পুরা ইমেজটাকে 2 × 2 তে ভাগ করবে। দেখেন এই যে এতটুক নিয়ে একটা 2 × 2 হইলো, তারপরে পাশেরটা নিয়ে আরেকটা 2 × 2 হলো। এইরকম প্রত্যেক ইমেজটাকে দেখেন যতটা ভাগে ভাগ করা যায় আর কি, যাতে প্রত্যেকটাতে 2 × 2 ইমেজ থাকে। তো এইভাবে সে ভাগ করার পরে এখানে এই যে কালার দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এরকম 4টা ভাগ হলো। যখন এইভাবে প্রত্যেকটাতে পুলিং বসানো হয়ে গেছে, এখন সে কি করবে, প্রত্যেকটা স্ট্রাইপ থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা নিবে। যেমন এই পিঙ্ক কালার স্ট্রাইপটার মধ্যে ম্যাক্সিমাম কত, একটা পিক্সেল 12, আরেকটা 20, আরেকটা 8, আরেকটাও 12। তাহলে এখানে ম্যাক্সিমাম কিন্তু 20, তাইলে সে কি নিবে, এখান থেকে 20 কে নিবে, ম্যাক্সিমামটাকে নিবে। তারপরেরটা যেটা এই যে অরেঞ্জ কালার ইয়েলো কালারে, এখানে ম্যাক্সিমাম 30, সে এখান থেকে 30 নিছে। পরেরটার থেকে 112 নিছে, পরেরটা থেকে 37 নিছে। দেখেন এত বড় একটা ইমেজ ছিল, এই ইমেজটাকে কিন্তু সে এখন ডাউন স্যাম্পল করে কত ছোট করে ফেলছে। ঠিক আছে, তাইলে এখন এটা তো জাস্ট একটা এক্সাম্পল ইমেজ। আমরা যদি আমাদের শুরুর যে ইমেজটা আমরা ধরছিলাম 28 × 28 ওইটা আমার ফার্স্টের কনভলিউশনাল লেয়ারে কিন্তু রিসাইজ হয়ে এই যে 26 × 26 হয়েছিল। কিন্তু এখন পুলিং লেয়ারে যাওয়ার পরে এটা কিন্তু রিসাইজ হয়ে আরো ছোট হবে। এখন কত হয়ে গেছে দেখেন, এখন কিন্তু 13 × 13 হয়ে গেছে। রিডিউসেস স্পেশাল ডাইমেনশন টু 13 × 13। বুঝতে পারছি তাইলে ডাউন স্যাম্পলিংটা আচ্ছা কাহিনী, ভাই, মানে পুলিং আমাদের লেয়ারে হচ্ছে কি যখন হয়। হচ্ছে পুলিং করি, হ্যাঁ, পুলিং করার পরে হচ্ছে আমাদের তো হচ্ছে ইমেজ সাইজটা হচ্ছে ছোট হয়ে যায়, তাই না? এখন আমাদের ইমেজের ভিতরে হ্যাঁ, হ্যাঁ। ছোটখাটো অনেক ফিচার থাকতে পারে, সো ওইগুলা তো হচ্ছে আমাদের নষ্ট হয়ে যাবে না ফিচার গুলা? এখন কথা হচ্ছে কনভলিউশনাল লেয়ারটা তো কাজ করতেছে এইভাবে। সে ফার্স্টে কি করে, আপনি যে ইমেজ ধরেন আমরা কুকুর অথবা বিড়াল ক্লাসিফাই করার একটা ডেটা সেটে কাজ করতেছি। তো কনভলিউশনাল লেয়ার যখন অ্যাপ্লাই হবে, সে কিন্তু একদম বিড়ালের ইচ এন্ড এভরিথিং কিন্তু ফার্স্টে সে সেখান থেকে ডিটেক্ট করবে না। দেখেন ইচ এন্ড এভরিথিং কিন্তু দরকারও নাই। বিড়াল আর কুকুর ক্লাসিফাই করা যায় কিন্তু শুধুমাত্র তাদের শেপটা নিতে পারলে, শেপটা জানতে পারলে। এই জন্য দেখেন ফার্স্টে সে যে কনভলিউশনালটা অ্যাপ্লাই করতেছে, এটা করে কিন্তু বিড়ালের চতুর্দিকের যে শেপ, এইজ বলে যেটাকে, এইজ আসলে আপনি বুঝেন কিনা একটু সার্চ করলে হয়তো বা জিনিসটা ক্লিয়ার হবে। এইজ, প্রত্যেকটা জিনিসের এইজ থাকে কিন্তু সে এখান থেকে এইজ অথবা
কার্ভটা কিন্তু সে কিন্তু ওইখান থেকে ডিটেক্ট করে। তো এজ কার্ভ আরো ইম্পর্টেন্ট কিছু কিছু যদি থাকে সেটাই কিন্তু সে কনভলিউশনের মাধ্যমে সেখান থেকে বের করে আনতেছে। আর পুলিং এ এসে কি করবে, ওই যে জিনিসটা সে নিছে সেটাকে ডাউন স্যাম্পল করে বাকি বাড়তি যা যা ছিল এভরিথিং কিন্তু ফেলে দিবে, যাতে এখন দেখেন আপনার এখানে যদি ফিচার বেশি হয়ে যায় সেটা কিন্তু মডেলের জন্য খারাপ, মডেল কিন্তু তখন কনফিউশন হয়ে যাবে ফিচার যদি এত কিছু থাকে। এই জন্যই মিলে কিন্তু আমরা ডাউন স্যাম্পল করি, যাতে হচ্ছে গিয়ে ফিচারটা এক্সাক্ট ফিচারটা ছাড়া বাকি যা বা বাড়তি জিনিস থাকে সবকিছু যেন এখান থেকে রিমুভ হয়ে যায়, যাতে মডেলটা স্পেসিফিকলি জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারে। বাট আপনার একটা ইমেজে ধরেন একাধিক জিনিস আছে, তখন কিন্তু তার জন্য কনফিউশন হয়ে যাবে। ধরেন যে আমাদের অনেকের এরকম হয় না যে আমরা বিড়াল ক্লাসিফাই করতেছি, কিন্তু যে ইমেজগুলো দিতেছি ওইখানে একটা বিড়াল না, সাথে ইঁদুরও আছে বা তেলাপোকার ছবিও আছে, কিন্তু এটা তো আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। বা সে যখন কনভলিউশনাল করবে সে কিন্তু ওই যে সাথে যে ইঁদুর ছিল তেলাপোকা ছিল সেগুলোরও কিন্তু এজ ডিটেক্ট করে বসে থাকবে। এখন যদি আমি ডাউন স্যাম্পল না করি তাহলে কিন্তু ওই বাকি এজগুলো থাকলেও কিন্তু তার কাছে কিন্তু পরে জিনিসটা অনেকটাই কনফিউজিং হয়ে যাবে। এই জন্য যখন আমরা ডাউন স্যাম্পল করবো তখন কিন্তু আমার জাস্ট লার্জ যে এজটা থাকবে, লার্জ যেই পোর্শনটা থাকবে সেটাকেই সে কিন্তু শুধুমাত্র রাখবে, আর বাকি যেই ক্ষুদ্র ক্ষুদ্র যে শেপগুলা বা ধরেন যে এইজগুলা হচ্ছে যেগুলো আসলে ইম্পর্টেন্ট না সেগুলো কিন্তু সে এখান থেকে রিমুভ করে দিবে। যেমন এখানেও কিন্তু আপনারা দেখছেন যে ম্যাক্সিমাম ভ্যালুটাই কিন্তু এখান থেকে নিতেছে, বাকি ভ্যালুস গুলাকে কিন্তু সে এখান থেকে সরাই দিতেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া, কিন্তু হচ্ছে ওই যে আমরা তো হচ্ছে এটা তো জাস্ট ক্লাসিফিকেশনের জন্য আমাদের এই জিনিসটা হচ্ছে যে ভালোভাবে কাজ করবে, তাই না? তখন হচ্ছে আমরা অবজেক্ট ডিটেক্ট করবো, অবজেক্ট ডিটেক্ট হ্যাঁ কি হ্যাঁ আমরা সিএনএন এর মাধ্যমে করতে পারবো? অবজেক্ট ডিটেকশন, হ্যাঁ ওইখানেও আমরা যেটা ইউজ করি অবজেক্ট ডিটেকশনে ওইটাও তো ওইটা আসলে সিএনএন কেন ওই যে ইওলো ভি যে মডেলগুলো ইউজ করে। জি জি জি। আসলে আমি অবজেক্ট ডিটেকশনে কাজ করি নাই তো এই ব্যাপারে আসলে আমার নলেজ খুবই কম, বুঝছেন? একটু পড়াশোনা করলে হয়তো আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারতাম আর কি, আচ্ছা আচ্ছা, বুঝছেন? সমস্যা নেই। আচ্ছা, ক্লাসিফিকেশনের ক্রাইটেরিয়াটা তো বুঝতে পারছেন এখানে। এখানে আসলে দেখেন তাইলে ডাউন স্যাম্পলে কি, সরি পুলিং এ কি হয়েছে আমার, এটা কিন্তু ডাউন স্যাম্পল হয়েছে দেন রিডিউস হয়েছে। আর এখানে অ্যাকচুয়ালি কি করছে আমরা ফাইনালি প্রিজার্ভস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার। দেখছেন পুলিং লেয়ারের মাধ্যমে আমরা জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফিচারগুলোকেই কিন্তু রিজার্ভ করছি, আর বাকি যা যা ছিল সবকিছু কিন্তু আমরা এখান থেকে ফেলে দিছি। বাকিটা সবাই বুঝতে পারছি আমরা, তাহলে এখন আমাদের দুইটা লেয়ার শেখা হয়ে গেছে। ফার্স্টে আমার ইনপুট ইমেজটা আসলো, সে একটা কনভলিউশনাল লেয়ারে গেল, সেখানে কার্নেলগুলো অ্যাপ্লাই হয়েছে, অ্যাপ্লাই হয়ে ইমেজটা চেঞ্জ হয়ে এখন মানে পিক্সেলগুলো হচ্ছে চেঞ্জ হয়ে নতুন একটা শেপে আসছে, মানে নতুন কিছু পিক্সেল জেনারেট হয়েছে। দেন ওই যেই কনভলিউশনাল লেয়ার ফেজ পার করে আমার যে ইমেজটা ছিল সেটা এখন আমার পুলিং এ আসছে, পুলিং এ এসে এটাকে ডাউন স্যাম্পল করছি, জাস্ট ইম্পর্টেন্ট ফিচারগুলো রেখে বাকি সবগুলোকে লাথি মেরে বের করে দিছি। এখন কিন্তু আমার এটা এখন দেখেন চেঞ্জ হয়ে এখন আমার ইমেজের শেপটা কিন্তু এখন চেঞ্জ হয়ে 13x13 চলে আসছে। তো এতক্ষণ পর্যন্ত আমাদের পুলিং এর কাজ শেষ, এখন আমরা নেক্সট লেয়ারে যাব। কারো কোনো কোশ্চেন থাকলে করেন, নাহলে কিন্তু আমরা নেক্সট লেয়ারে যাচ্ছি এখন। আচ্ছা, আশা করি তাহলে সবাই বুঝতে পারছি। আচ্ছা এখন নেক্সটে আমরা কি করতেছি, আচ্ছা আরেকটা কনভলিউশনাল লেয়ার নিছি আমরা, ঠিক আছে? ফার্স্টে দেখেন আমাদের কনভলিউশনাল লেয়ার যে আর্কিটেকচারটা যারা আমরা কাস্টম সিএনএন ডিজাইন করব আর কি, এখন একটাই যে কনভলিউশনাল লেয়ার থাকবে তা কিন্তু না, আমরা কিন্তু মাল্টিপল কনভলিউশনাল লেয়ার ইউজ করি। আরেকটা জিনিস দেখেন, এখানে তো আমরা ছোট ছোট ইমেজ দিয়ে আপনাদের দেখাইছি, কিন্তু সাধারণত একটা ইমেজে কিন্তু এত ছোট ম্যাট্রিক্স না, একটা ইমেজ কিন্তু বিশাল বিশাল একটা ম্যাট্রিক্স। তো এখানে ওই একটা দুইটা অনেক সময় মাল্টিপল কনভলিউশনাল লেয়ার আমাদের ইউজ করাই লাগে। তো এখন আমরা কনভলিউশনাল লেয়ার 2 ইউজ করতেছি, এখানেও আমরা 3x3 কার্নেল নিছি, বাট ফিল্টার হচ্ছে এখন আমাদের 10, মানে কি এখন আমার কার্নেল কিন্তু 10টা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে ডিপার কনভলিউশনাল উইথ 10 ফিল্টারস অপারেটিং অন দ্য 5 ইনপুট চ্যানেল। আচ্ছা আউটপুট এখান থেকে তাহলে এই কাজটা হওয়ার পর এখন আমার 13x13 ইমেজ ছিল, এখান থেকে এই কনভলিউশনাল হইলে পরে এটা আমার 11x11। আর এখানে 10 কেন আসছে, কারণ এই যে আমরা 10টা কার্নেল ইউজ করছি। তো এটার আর ডিটেলসে গেলাম না, ওই কনভলিউশনাল লেয়ার 1-এ যা হয়েছিল এখানেও, এটাও যদি কনভলিউশনাল লেয়ার এখানেও কিন্তু সেম কাজই হবে। তো এখান থেকে যদি আমরা পুলিং এ যাব, যেহেতু কনভলিউশনাল লেয়ার আমরা জানি কনভলিউশনাল লেয়ার পরেই কি থাকবে, একটা পুলিং লেয়ার কিন্তু থাকবে। তো কনভলিউশনাল লেয়ার 2 যখন অ্যাপ্লাই করা হয়ে গেছে, পরে যখন যাব এই যে আবার আরেকটা পুলিং, এখানে एग्जांपल হিসেবে ওই সেম ইমেজটাই দেখাইছি, বাট আবারও যদি পুলিং হয়, এখন যেহেতু আমার ইমেজটা 11x11 হয়ে গেছে, ওইটা কিন্তু আবার ডাউন স্যাম্পল হবে, ডাউন স্যাম্পল হয়ে এখন দেখেন কত হইছে 5x5 ইমেজ কিন্তু হয়ে গেছে। বুঝতে পারছি তাহলে আমরা আর্কিটেকচারটা। দেন
যখন এভরি কনভলিউশনাল ডান, এখানে তো মাত্র আমরা দুইটা নিছি, অনেক সময় দেখবেন 4 5টা 10টা 20টা কনভলিউশনাল লেয়ারও থাকে। আর যতগুলা কনভলিউশনাল ওইটার সাথে কিন্তু আমরা ততগুলো আবার ওই ম্যাক্স পুল বা এভারেজ পুল, এই যে মানে পুলিং লেয়ারটা ইউজ করি। পুলিং লেয়ারও কিন্তু আবার অনেক ধরনের পুলিং লেয়ার আছে, ম্যাক্স পুল আছে, আবার গ্লোবাল এভারেজ পুলিং আছে, ওগুলা নিয়ে ফার্দার পড়াশোনা করেন, বাট মেইন মেকানিজমটা আপাতত মাথায় ঢোকান। তো ধরেন এতটুকু কাজ করার পরে আমার কনভলিউশনাল আর পুলিং এর কাজ শেষ। তো করার পরে আমরা কত পাইছিলাম, আমরা 5/5 ইমেজ পাইছি। এখন এই 5/5 ইমেজকে আমরা কি করব, ফ্ল্যাটেন লেয়ারের মধ্যে দিব, মানে এটাকে ফ্ল্যাটেনিং করব, মানে এই জিনিসটাকে আর ম্যাট্রিক্স আকারে রাখবো না, এটাকে এখন একটা ওয়ান ডাইমেনশনে নিয়ে আসবো। তো ফ্ল্যাটেনটা তখন কিভাবে করবে, আমার ইমেজের শেপ কত 5/5, তাহলে এই 5 আর 5 গুণ করবে, আর এখন কত ইনপুট চ্যানেল আছে, ওই যেহেতু আমরা 10 কার্নেল ইউজ করছি একটু রিসেন্টলি, তো এখানে 10 আছে, তাহলে এটার সাথে আবার 10 গুণ হবে, তাহলে টোটাল এখান থেকে আমরা কতগুলা ইনপুট, সরি কতগুলা পিক্সেল পাইলাম, যে 250টা। তো আমার এই ওয়ান ডাইমেনশন ডেটাটাতে এতগুলা নিউরন থাকবে আর কি, ঠিক আছে। তো মেনলি এই যে দেখেন, এই যে এখানে 1 2 3, মানে এটা কি 3/3 না? তো এই ইমেজটাকে যদি আমরা ফ্ল্যাটেনিং করি, তাহলে এই যে এরকম 9টা ঘরের এরকম একটা লম্বা একটা ওয়ান ডাইমেনশন একটা ম্যাট্রিক্স হবে আর কি। তো এটা কি অ্যাকচুয়ালি ফ্ল্যাটেন লেয়ার আমরা বলতেছি, বুঝছেন? এটা এটা ইজি জিনিস, আশা করি বুঝছেন সবাই। তো কনভলিউশনাল লেয়ার পার করে ম্যাক্স পুলিং টোলিং সবকিছু করে তারপরে আমরা এখন কি করলাম, আমার মডেলটাকে ফ্ল্যাটেন, এখানে আমরা ফ্ল্যাটেন লেয়ারে আসলাম। তো এই ইমেজটা এখন আমার ফ্ল্যাটেনিং হইলো, হওয়ার পরে এখন এটা কি করবে, এখন এই ফ্ল্যাটেনিংটা যাবে হচ্ছে গিয়ে ফুললি কানেক্টেড লেয়ারের ভিতরে ঢুকবে। এই যে দেখেন আমার পুলিং ম্যাপ ছিল এটা, এটা এই যে পরে ফ্ল্যাটেন হয়েছে, ফ্ল্যাটেন হয়ে এই যে এখন এফসি লেয়ারে গেছে। এফসি মানে হচ্ছে ফুললি কানেক্টেড লেয়ার। কারণ এইটার ভিতরে কি হয়, বা এইটার ভিতরে ভয়াবহ কাহিনী হয়, এটার ভিতরে অনেক অনেক নিউরন থাকবে, অনেক অনেক, ওই যে একটু সবার শুরুতে আমরা ডিপ লার্নিং স্লাইডে নাকি এই স্লাইডে শুরুতে যে দেখছিলাম যে ডিপ লার্নিং এর যে কম্পোনেন্ট গুলো থাকে, হিডেন লেয়ার থাকে, আউটপুট লেয়ার থাকে, তো এইটাই। তো এই এফসি লেয়ার ফুললি কানেক্টেড লেয়ারই এখন আমার যত ধরনের হচ্ছে গিয়ে হিডেন লেয়ার গুলা ওইভাবে ডিজাইন করা থাকবে। তো এখানে এই যে আমার ফ্ল্যাটেনটা যাবে, এখানে বাকি ফার্দার ক্যালকুলেশন হবে, এখানে আমার ওয়েট বায়াস এগুলো আপডেট হবে। ফুললি কানেক্টেড লেয়ার, ডেন্স লেয়ার উইথ 1000 নিউরন। এই ফুলি কানেক্টেডের ভিতরে কি আছে, ডেন্স লেয়ার আছে, এটা কতটা নিউরন আছে, 100 নিউরনের ডেন্স লেয়ার আছে। এখানে কম্পিউট হইতেছে কি কি, এই যে ওয়েট আর বায়াস গুলা এইভাবে ম্যাথমেটিক্যালি এখানে সব কাজগুলা হচ্ছে, ওইগুলা নিয়ে আর ইন ডিটেলসে আলাপ করার কি ভয়াবহ ব্যাপার হবে আর কি। তো জাস্ট ফেনোমেনাটা আপনাদের বুঝাইলাম আর কি। তো এই পুলিং লেয়ার হইলো, ফ্ল্যাটেন হইলো, তারপরে আমার এই ফুললি কানেক্টেডে গেল, ফুললি কানেক্টেডের হাবিজাবি শেষ হবে, দেন এখান থেকে কিন্তু আউটপুটটা জেনারেট হবে। কিভাবে হবে এই যে দেখি। তো ফাইনালি কি হয়েছে, এই যে ফুললি কানেক্টেড লেয়ারে যে এত এত অসংখ্য নিউরন টিউরন ছিল, সব কিছুর ক্যালকুলেশন শেষ হওয়ার পরে এই যে এখানে একটা নতুন একটা আরেকটা ভেক্টর জেনারেট হয়েছে। ওই যে ফ্ল্যাটেন যেটা আমার 250 ডাইমেনশনের, সরি যে ভেক্টরটা 250টা ছিল, সেটা এখন দেখেন আরেকটা ভেক্টর হয়েছে, বাট এখানে ভ্যালুস আছে মাত্র 4টা। এখন এই ভ্যালুস গুলো অ্যাকচুয়ালি কি, আমার ক্লাস যদি 4টা হয় তাহলে এখানে 4টা আসবে, আমার ক্লাস যদি 100টা হয় এখানে কিন্তু 100টা আসবে। তো ধরে নিই আমরা যে ইমেজটা নিয়ে কাজ করতেছিলাম ওটা 4টা ক্লাস। তো 4টা ক্লাসের জন্য ও এই আউটপুট গুলা দিছে, বাট এই আউটপুট গুলা দেখে কিন্তু আমরা বলতে পারবো এটা কোন ক্লাসে পড়ছে। -0.1, 3.8, 1.1, -0.3, এটা দিয়ে তো আমি কোনো কিছু প্রেডিকশন করতে পারতেছি না। তো এটাকে তো আমার হচ্ছে গিয়ে ভালো একটা স্ট্যান্ডার্ড একটা ভ্যালুসে নিতে হবে, তাই না? এই যে এই কাজটাই আমাকে করে দিবে হচ্ছে সফটম্যাক্স। এই যে ফাইনাল ডেন্স লেয়ার উইথ নাম্বার অফ ক্লাস নিউরন, এই যে ডেন্স লেয়ারটা ফাইনালি নাম্বার অফ আচ্ছা ফাইনাল ডেন্স লেয়ারই অ্যাকচুয়ালি আমি আমার ক্লাস নাম্বারটা সেট করে রাখি আর কি। মানে জিনিসটা ম্যাপিং এরকম হয়, যেমন একটু আগে আমার ইমেজ যে যে আমরা ফ্ল্যাটেন করছিলাম ওইখানে তো আমার কত ছিল, 250 250 আমরা নিছিলাম, তাই না? কিন্তু আউটপুট সে কত জেনারেট করবে, আউটপুট যদি আমার ক্লাস যদি হয় 4টা, তাহলে তোকে 4টাই জেনারেট করতে হবে নাকি 10টা জেনারেট করবে? 10টা তো করতে পারবে না, আমার ক্লাস যত অতগুলোই তো করতে হবে। এই জন্য আমার কিন্তু এই ফুললি কানেক্টেড লেয়ারে কিন্তু আমার বলে দিতে হয় যে আউটপুট ক্লাস কয়টা হবে। তো আমরা যদি আউটপুট ক্লাস সেখানে ডিজাইন করে দিই 4, তাহলে এই যে 250 ডাইমেনশনের যে ভেক্টর, এই ভেক্টরটাকে সেই ফুললি কানেক্টেড লেয়ারে যত রকমের ক্যালকুলেশন করা দরকার পড়ে সব ক্যালকুলেশন হাবিজাবি করে করে ফাইনালি কিন্তু এইটাকে এই যে 4টা ভেক্টরই কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে, আমার যদি ক্লাস 10টা হয় সে যত বড়ই থাকুক না কেন ফ্ল্যাটেন লেয়ার, ওইটাকে নিয়ে সব ক্যালকুলেশন শেষে ওই আমার ক্লাস 100 হলে 100তেই নিয়ে আসবে, ক্লাস 2 হইলে দুইটাই নিয়ে আসবে ভেক্টরটা। বুঝতে পারছি?
তো পরে এখন যে ভ্যালুস গুলো এখান থেকে আসতেছে এগুলোকে আমরা সাধারণত র ভ্যালু বলি বা লজিটস বলে, অনেক জায়গায় দেখবেন লেখা থাকে লজিটস। তো এই লজিটস গুলা থেকে কিন্তু সাধারণত এখন কিন্তু ক্লাসিফাই করা যাচ্ছে না। আমি যে কোন ক্লাস এটাকে বলবো সেটা কিন্তু এখন কিন্তু বলা যাচ্ছে না। এই জন্য আমরা সাধারণত কি করি, অ্যাপ্লাই সফট ম্যাক্স, আমরা সফট ম্যাক্স ইউজ করি টু কনভার্ট এই যে লজিটস দেখছেন, টু কনভার্ট লজিটস টু প্রবাবিলিটি। আমরা সফট ম্যাক্স কেন ব্যবহার করি তাইলে, সফট ম্যাক্স আমরা ব্যবহার করি এই লজিটস গুলাকে প্রবাবিলিটিতে কনভার্ট করার জন্য। এই যে দেখেন এখানে সফটম্যাক্স ফাংশন ব্যবহার করা হয়েছে, এই সফটম্যাক্স ফাংশনের ক্যালকুলেশন পার্টটা এখানে আছে। তো এখানে কি করে, এই লজিক্স গুলাকে নিয়ে সে অনেক ক্যালকুলেশন করে তারপরে এই যে ফাইনালি দেখেন এখানে সে কিন্তু এখন প্রবাবিলিটি আকারে দিতেছে। তার মানে 0.02 নর্মাল বলতেছে, মানে এই যে এই নামগুলো হচ্ছে ক্লাস, হ্যাঁ ধইরা নিয়ে যে এই ক্লাসগুলো ছিল, আমরা যে ইমেজ গুলা নিয়ে কাজ করছি আমার 4টা ক্লাস ছিল এই ক্লাসগুলো আর কি। তো সে হচ্ছে কি নর্মাল বলতেছে 0.02, 0.02 কে যদি 100 দিয়ে গুণ করেন তাহলে পাবেন 2, মানে কি 2% নর্মাল বলতেছে 0.91, এটাকে 100 দিয়ে গুণ করলে পাবেন 91, তার মানে 91% বলতেছে মেনিন গিওমা, 6% বলতেছে গ্লিওমা আর 1% বলতেছে অ্যাবসেস। তার মানে এখান থেকে তাহলে ফাইনাল প্রেডিকশন কোনটা হবে, ফাইনাল প্রেডিকশন হবে যেটা হবে ম্যাক্সিমাম সেটাই হবে আমার ফাইনাল প্রেডিকশন। তার মানে 91% সে মেনিন গিওমা বলতেছে, তার মানে এখান থেকে ফাইনালি সেই ইমেজটা থেকে সে হচ্ছে কি এত হাবিজাবি পার্ট করে ফাইনালি এর প্রেডিকশন দিবে যে এটা হচ্ছে একটা মেনিন গ্লিও। তো সিএন এর ভিতরে পুরা কাজটাই হচ্ছে এই কাজগুলা এইভাবে জিনিসগুলো হয়। তো আমরা মোটামুটি সিএনএন আর্কিটেকচার কিন্তু এখন পড়ে ফেলছি। এখন আশা করি আমরা নিজেরাও কিন্তু বানাইতে পারবো একটা সিএনএন আর্কিটেকচার। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, মেকানিজম গুলা শিখছেন এখন। আচ্ছা, এই যে এখানে আপনারা এতক্ষণ যা দেখলেন এই আর্কিটেকচারটা সামারি এখানে দিয়ে দিছি। ফার্স্টে আমার ইনপুট ইমেজ ছিল 28x28-এ, তারপরে আমরা ফার্স্টে একটা কনভলিউশনাল লেয়ার নিছিলাম, আর কনভলিউশনাল লেয়ারের সাথে তো আমরা রেলোটা ইউজ করছি, নাহলে তো সে নেগেটিভ ভ্যালুগুলোও নিয়ে নিত। রেলো ইউজ করাতে কি হয়েছে, সে শুধুমাত্র পজিটিভ ভ্যালুস গুলাই নিছে, আর যে নেগেটিভ ভ্যালুগুলো ছিল সেগুলোকে 0 দিয়ে কনভার্ট করে ফেলছে। তো এই কনভলিউশনাল লেয়ার আমরা নিছিলাম ফার্স্টে, তারপরে এই কনভলিউশনাল লেয়ারের পর একটা পুলিং লেয়ার ছিল, পরে আমরা আরেকটা কনভলিউশনাল লেয়ার নিছি, ওইটা নিচে আরেকটা পুলিং লেয়ার ছিল, পরে আমরা চলে গেছি ওই ফ্ল্যাটেনিং করে পরে আমরা ফুললি কানেক্টেডে গেছি গা, ফুললি কানেক্টেড থেকে সফট ম্যাক্স ইউজ হয়ে ফাইনাল আমার ক্লাস প্রবাবিলিটি গুলা দিছি। তো এই ছোট একটা আর্কিটেকচার নিয়ে আমরা এতক্ষণ পড়াশোনা করলাম, এখন বুঝছেন কিনা বলেন। কোনো কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন গুলো সলভ করি, পরে আমরা পরের আলোচনা ইয়া করব। আমি বিশাল আসলে কনভলিউশন হ্যাঁ 1 এর পার্টটাতে ছিলাম না, এটা একটু ব্রিফলি মানে ছোট করে বললো। বুঝি নেই, আবার একটু বলেন। বলছি যে আমি কনভলিউশনের পার্ট 1 যেটা, তো ওইটার শুরুর দিকে যে হ্যাঁ স্লাইডটা ছিল ওইটার সময় আচ্ছা অ্যাকচুয়ালি আচ্ছা, ছিলাম হ্যাঁ না, একটু পরে জয়েন করছি, তো ওইটা জাস্ট আচ্ছা ছোট করে আচ্ছা একটু বলতে পারবেন। আচ্ছা, পুলিং হ্যাঁ বুঝছি, এটা আচ্ছা আচ্ছা, আসলে ছোট করেই বলবো আপনাকে। হুম, এটা এটা দেখছিলেন এই স্লাইডটা, মানে এখানে আমরা মেইনলি বুঝাইছি এই যে আমার একটা ইমেজ, এই ইমেজটার শেপ হচ্ছে 28x28 আর পাশে হচ্ছে 1 দেওয়া। তো 28x28 মানে বোঝাচ্ছে হচ্ছে তার হাইট আর ওয়েটটা, আর 1 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তার চ্যানেল। চ্যানেল বলতে বুঝাই আমরা যদি গ্রে স্কেল মানে সাদা কালো ইমেজ হয় সেটাকে আমরা গ্রে স্কেল ইমেজ বলি, তার চ্যানেল হচ্ছে 1। আর যদি কালার ইমেজ হয়, কালার ইমেজগুলো আমরা সাধারণত জানি RGB ইমেজ হয়, সেই ক্ষেত্রে RGB মানে 3টা, এই জন্য তখন চ্যানেলটা হয় আর কি 3। তো কম্পিউটার সাধারণত কি করে এই ইমেজগুলা, এই ইমেজগুলাকে সে আসলে ইমেজ আকারে দেখে না, সে এটাকে পিক্সেল আকারে দেখে। তো এই জন্য আমরা সাথে এই পিক্সেলটা দেখাইছি আর কি। তো এই যে 28x28 ইমেজের কাজটা মানে যেটা আমি বললাম হাইট ওয়েট চ্যানেল, এখানে ডিটেলসে দেওয়া। আচ্ছা, পরে যে কনভলিউশনাল 1 যে লেয়ার, এখানে কি করে সাধারণত এই যে, তো এটা ধরি যে আমার ইনপুট ইমেজ, এই যে এখানে ইনপুট ইমেজের পিক্সেলগুলা, তো কনভলিউশনাল লেয়ারে সে একটা কার্নেল নেয়। তো কার্নেলের সাইজ অনেক রকম হয়, 5x5 হয়, 7x7 হয়। তো আমরা ধরে নিলাম যে 3x3 সাইজের একটা কার্নেল। এই যে এই ব্লু কালার যে জিনিসটা দেখতেছি, কার্নেল আর কিছুই না, জাস্ট একটা ফিল্টার আর কি, মানে ওই পিক্সেল দিয়ে বানানো একটা ইমেজ আর কি। বাট এখানে স্পেসিফিক কিছু পিক্সেল থাকে, যেমন কি -101, -202, -101, এই ধরনের কার্নেল, আরো অনেক রকমের কার্নেল আছে আপনারা দেখেন। তো এই একটা এরকম 5টা কার্নেল এখানে অ্যাপ্লাই হবে। আর কার্নেলটা কিভাবে অ্যাপ্লাই হবে, এই যে 3x3 যে কার্নেলটা, এই কার্নেলটা আমার এই ইমেজটাতে বসবে, ঠিক আছে। ইমেজটাতে বসে এই প্রত্যেকটা পয়েন্টের সাথে কার্নেলের প্রত্যেকটা পয়েন্টের ক্যালকুলেশন হবে। এইভাবে এখানে যতগুলা পিক্সেল আছে সবগুলা পিক্সেলের সাথে কাহিনী হবে। হ্যাঁ, এটা আমি আসলে এখানে ছোট তো জিনিসটা ইন ডিটেলসে বোঝা যাচ্ছে না, এখানে প্যাডিং ট্যাডিং কথা বলবো।
এখানে প্যাডিং ট্যাডিং অনেক কাহিনী আছে, অত ইন্ডিভিজুয়ালস তো দেখানো যাচ্ছে না। আপনারা জাস্ট এই জিনিসটা মনে রাখেন যে এখানে কি হবে, সরি, এখানে কি হবে, জাস্ট এই কার্নেলটা এই পুরা ইমেজটাতে গো থ্রু করবে আর প্রত্যেকটার সাথে ডট প্রোডাক্ট করবে। হ্যাঁ, এই যে এখানে অ্যাপ্লাইজ 5 ডিফারেন্ট 3x3 কার্নেলস টু এক্সট্রাক্ট ফিচার, ইচ কার্নেল স্লাইডস ওভার দ্য ইমেজ। এই কার্নেলটা পুরা ইমেজটাতে স্লাইড করবে আর করে প্রত্যেকটা পিক্সেলের সাথে এই যে ডট প্রোডাক্ট এরকম ক্যালকুলেশন করে নতুন একটা পিক্সেল বানাবে। যেমন আগে 129 ছিল, এখন হয়তো বা ক্যালকুলেশন করে এটা 134 হয়ে যাবে। আগে 132 ছিল, এটা এখন চেঞ্জ হয়ে আরেকটা ভ্যালু হয়ে যাবে। তো এটা হয়ে আসলে লাভটা কি হয়, এইভাবে সেই ইমেজটার উপরে আসলে গো থ্রু করে ও অ্যাকচুয়ালি এখান থেকে এক্সট্রাক্ট করে ফিচারটা এক্সট্রাক্ট করে। কি ফিচার, যেমন এইজ গুলা সে এখান থেকে এক্সট্রাক্ট করে অথবা কার্ভটা সেখান থেকে এক্সট্রাক্ট করে আর কি। বুঝতে পারছেন? তারপরে এখান থেকে কোথায় যায়, পুলিং লেয়ারে যায়। পুলিং লেয়ারের কাজ তো বলছিলাম, বুঝছেন আশা করি জি নাকি জি জি একটু Thank you. জানান। ভাইয়া একজন কোশ্চেন করতেছে যে হচ্ছে সবাই কার্নেলের র্যান্ডম নিব নাকি এটা অটো জেনারেটেড হয়? শুনেন, এগুলা অলরেডি বিল্ট ইন সব, এগুলা নিয়ে আপনার, আর আপনি যদি নিজে চান যে আমি নিজে একটা কার্নেল বানাই এইভাবে করবো, হ্যাঁ ওইগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। বাট আমরা যখন ওই কাস্টম সিএনএন ডিজাইন করি তখন এই কার্নেলগুলো আসলে আমাদের হাতে ধরে দিতে হয় না, আমরা ওই সাইজ বলে দিলেই হয়, ওইগুলা ব্যাকএন্ডে আর কি সব অলরেডি ডিজাইন করাই আছে। আর কোনো কোশ্চেন আছে কারো? আমরা কতটুকু পড়লাম এখন পর্যন্ত? 13 নাম্বার পর্যন্ত আসছি, এখন অনেক পড়াশোনা আছে। কারো কোশ্চেন থাকলে করেন। আর ভাইয়া রেলুর কাজটা কি বলছিলেন একটু আগে তখন? আচ্ছা, রেলুর কাজ হচ্ছে এই যে সে যখন এই যে নতুন পিক্সেল জেনারেট করতেছে, পিক্সেল জেনারেট করার সময় অনেক সময় হতে পারে না কিছু নেগেটিভ পিক্সেল, যেমন আগে এখানে 129 ছিল, এখন সেটা 134 হয়েছে। তো রেলু অ্যাক্টিভেশন লেয়ারটা কি করে যে নেগেটিভ, কোনো নেগেটিভ রাখবে না, কোনো নেগেটিভ ভ্যালু পেলে সেটাকে সে জিরো দ্বারা রিপ্লেস করবে, আর পজিটিভ যেগুলো আছে ওইগুলো যেমনি আছে এমনি থাকুক, সমস্যা নেই। বাট যদি নেগেটিভ আসে, নেগেটিভটাকে সে পজিটিভে রিপ্লেস করবে। এটা হচ্ছে রেলুর কাজ। এরকম অ্যাক্টিভেশন ফাংশন অনেকগুলো আছে, এক একটা অ্যাক্টিভেশন ফাংশন এক এক রকম কাজ করে। যেমন এখানে আমরা 3টা এক্সাম্পল দেখতেছি। যেমন যদি সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন হয়, সে কি করে, যাই আসুক না কেন সবগুলাকে 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যেই নিয়ে আসে। আর এই যে রেকটিফাইড লিনিয়ার ইউনিট, যেটাকে আমরা রেলু বলতেছি, সে কি করে, নেগেটিভ হলে 0-তে রিপ্লেস করে আর 0 থেকে ইনফিনিটি এই রেঞ্জের মধ্যেই রাখে, মানে সব পজিটিভ নাম্বার। আর একটা আছে লিকি রেলু। রেলু কি করে, নেগেটিভ পজিটিভ সবই রাখে। দেখেন ওর রেঞ্জ হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, মানে সব নাম্বারই। বুঝাইতে পারছি? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আশা করি সবাই এখন আমরা বুঝতে পারছি। তাইলে এখন নিজেরা কি কাস্টম সিএনএন ডিজাইন করতে পারবেন না? মানে হয়তো বা কোডিং এর পার্টটা পারবেন না, ওইটাও দেখাবো, বাট ব্যাকএন্ড এর যে কি হবে বা একটা আর্কিটেকচারের ভিতরে কি কি থাকে এটা তো এখন আশা করি সবাই বুঝছেন। কেউ যদি এখন মনে করেন চ্যাট জিপিটি দিয়েও জি যদি একটা ভাইয়া। আর্কিটেকচার জেনারেট করেন, বাট আপনি তো বলতে পারবেন না আপনার লেয়ার গুলা কি কি, কোন লেয়ারে কি কাজ হয়, এটা তো এখন আশা করি আপনারা সবাই বুঝবেন। আর সবার লাস্ট লেয়ারটা কি, লাস্ট লেয়ারটা হচ্ছে ফুললি কানেক্টেড লেয়ার, আর ওইখানে কিন্তু সফটম্যাক্সটা থাকে। সফটম্যাক্সের কাজ কি, ওই যে ফাইনালি কিন্তু সে কিন্তু এভরি ক্যালকুলেশন শেষে কিন্তু লজিক্স জেনারেট করে, ওই লজিক্স গুলাকে প্রবাবিলিটিতে কনভার্ট করার কাজই করে সফটম্যাক্স। বুঝাইতে পারছি? আচ্ছা, জি ভাইয়া। তাহলে আমাদের মোটামুটি এতটুকু শেষ। আর এখানে ওই যে ক্লাসিফিকেশন রেজাল্টটা কিভাবে, ওটা তো দেখাইলাম। ওই প্রবাবিলিটিতে যে কনভার্ট করে, এই প্রবাবিলিটির মধ্যে হাইয়েস্ট যে ভ্যালুটা থাকে, এই যে হাইয়েস্ট যেটা থাকে সেটাকেই সে ফাইনাল প্রেডিকশন দেয় আর কি। আচ্ছা, এখন BGG16 এটা হচ্ছে একটা প্রিটেইনড সিএনএন মডেল। তো প্রিটেইনড সিএনএন মডেল কি, কাস্টম সিএনএন মডেল কি, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। বাট দেখেন একটা BGG16 এর একটা আর্কিটেকচার দেখেন। আর্কিটেকচারটা কিরকম হয়, সে ইনপুট নেয় আর তার ইনপুট কিন্তু ফিক্স, সে কিন্তু 224x24 ইমেজ ইনপুট নেয়। আর এখানে দেখছেন, এখানে কিন্তু 3 দেওয়া, মানে কি সে 8 GB ইমেজ নিবে। কিন্তু আমরা চাইলে সাদা কালো ইমেজ মানে গ্রেস্কেল ইমেজ নিয়েও কাজ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ফার্স্টের যে লেয়ারটা, মানে যে ইনপুট যে লেয়ারটা, এটা কিন্তু চেঞ্জ করে এই 3 এর জায়গায় তাহলে কত বসাইতে হবে, 1 বসাইতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখেন। তারপরে ওর মধ্যে দেখেন একটা কনভলিউশনাল লেয়ার আছে, আর কনভলিউশনাল লেয়ারের সাথে আবার রেলু ইউজ করছে। পরে একটা ম্যাক্স পুলিন আছে, পরে কনভোট 4, মানে মাঝখানে আরো অনেকগুলো ছিল, 1 2 3 4, তারপরে ম্যাক্স পুল
আবার কনভো 7 এইভাবে, দেন হচ্ছে ম্যাক্স 4। আর দেখেন ওর কিন্তু আবার ফুলি কানেক্টেড লেয়ার 3টা, ফুলি কানেক্টেড 1 2 3। আর ওকে কিন্তু ডিজাইন করা হয়েছে 1000টা ক্লাসের জন্য, তার মানে তার আউটপুট কিন্তু এখানে জেনারেট করা আছে 1000 ক্লাসেসের জন্য। তো আপনি আপনার ডেটা সেটে আছে মাত্র 4টা ক্লাস, আর তো আপনি যদি VGG16 অলরেডি যেটা মানুষ বানায় রাখছে এটা যদি এখন আপনি ইউজ করতে চান, তাহলে মানে কি এই যে আর্কিটেকচারটা, সেম আর্কিটেকচারটা আপনি ইউজ করতে পারবেন। খালি এই যে লাস্টের এই 1000 ক্লাসটাকে চেঞ্জ করে, আপনার ক্লাস যদি 4টা থাকে তাহলে এটাকে চেঞ্জ করে 4 বসাইতে হবে। এই হচ্ছে আপনার কাজ। বুঝতে পারছেন VGG16 আর্কিটেকচার? জি ভাইয়া। জি ভাইয়া। এটা নিয়ে এত আলোচনা করলাম আমি, অ্যাক্টিভেশন ফাংশনগুলো নিয়ে, এটা নিয়ে আর কথা না বলে। ও এখানে আরেকটা ওই সফটম্যাক্স অ্যাক্টিভেশনের কথা বলা আছে। সফটম্যাক্স ওই সেম কাজই করে, 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসে সব। আচ্ছা, তারপরে ওই যে আপনাদের যে পুলিং এর কথা বললাম, যে শুধুমাত্র তো পুলিং আবার অনেক ধরনের পুলিং হয়, যেমন ম্যাক্স পুলিং হয়, এভারেজ পুলিং হয়, আবার গ্লোবাল এভারেজ পুলিং। তো এগুলো নিয়েও ইন ডিটেলস আপনারা চাইলে পড়াশোনা করতে পারেন, যে এক একটা পুলিং এ আবার এক একটা কাজ করে। তো এগুলা অবসর সময় একটু পড়াশোনা করেন, আপনার নলেজ বাড়বে। তারপরে এই যে এখন আমরা মোটামুটি একটা CNN মডেল যদি আমার ডেটা সেটে অ্যাপ্লাই করি, আমার টোটাল ওয়ার্ক ফ্লোটা কি হবে? মেশিন লার্নিং এ তো দেখছিলাম ওয়ার্ক ফ্লোটা খুব ছোট ছিল, তাই না? যে আমরা কি করছি, ডেটা কালেক্ট করছি, ডেটাকে প্রিপ্রসেস করছি, তারপরে ট্রেন টেস্টে ভাগ করছি, ট্রেন দিয়ে মডেলকে ট্রেন করছি, পরে টেস্ট দিয়ে ইভালুয়েট করছি, কাজ শেষ। বাট ডিপ লার্নিং এ দেখেন আমার কত কাজ, অনেক কাজ এখানে করতে হবে, তাই না? তো আজকে আমরা নাহলে আজকে এতটুকু এই ওয়ার্ক ফ্লোটা বুঝে আজকে আমরা নাহলে শেষ করে দেই, দেন আমরা আরেকদিন কালকে আবার ইনশাল্লাহ বসবো। বসা যাবে কালকে? কারণ একদিনে এত কিছু পড়তে গেলে আসলে একটু ঝামেলা, আবার রাত হয়ে গেছে তো অনেক। তো দেখেন আমরা জাস্ট ওয়ার্কফ্লো ডায়াগ্রামটা বুঝি। ওয়ার্কফ্লো ডায়াগ্রামটা কি? ডিপ লার্নিং এ প্রথমে আমাকে কি করতে হয়েছে, আচ্ছা আমরা স্টার্ট করছি, পরে আমাদের কি করতে হবে, ডেটা সেট, আমরা যে ডেটা সেটটা নিছি ডেটা সেটটাকে লোড করতে হবে। ডেটা সেটটাকে যদি আমাকে কোনো প্রিপ্রসেস করার দরকার হয় তো প্রিপ্রসেস করব। তারপরে যে ডেটা স্প্লিটিং, ডেটাকে কিভাবে স্প্লিটিং করে, এই যে এখানে আরেকটা ইমেজে কিন্তু বলে দিছি যে ডেটা স্প্লিটিং আমরা কি কি করব, একটা ট্রেন সেটে নিব, ভ্যালিডেশন সেটে নিব, আর একটা টেস্ট সেটে নিব। তো ডেটা স্প্লিটিং হয়ে গেলে পরে আমাদের ডেটা লোডার বলতে গেলে ধরেন যে একটা বস্তার মতো, আপনি ডেটাগুলোকে ওই বস্তার মধ্যে দিয়ে দিয়ে মডেলের কাছে পাঠাবেন আর কি, এরকম আর কি। তো ডেটা লোডারে দিবেন। তারপরে ডেটা ট্রান্সফর্ম, যদি কিছু করতে চান, অনেক সময় আমরা অগমেন্টেশন করতে চাই, নর্মালাইজেশন করতে চাই, ডেটার বিভিন্ন ধরনের ট্রান্সফর্ম যদি আমাদের দরকার হয় সেটা আমরা এখানে করব। যখন এভরিথিং এখন পর্যন্ত আমার সব কাজ ডেটা নিয়েই হয়েছে, ডেটার কাজ হাবিজাবি শেষ, পরে আমরা চলে যাব ডিফাইন সিএনএন মডেল। এখন ডিফাইন সিএনএন মডেল আবার কিরকম হইতে পারে, হয় আমার কাস্টম সিএনএন মডেল হইতে পারে, অথবা আমার প্রিটেইনড সিএনএন মডেল হতে পারে। কাস্টম সিএনএন মডেল কি, ওই যে আমি যদি নিজে হাতে ধরে কনভলিউশনাল লেয়ার, পুলিং লেয়ার, ফুললি কানেক্টেড লেয়ার, এই সবগুলো যদি আমরা নিজে নিজে ডিজাইন করি, তখন আমরা সেটাকে কাস্টম সিএনএন বলি। আর অলরেডি যেগুলো ডিজাইন করা আছে, বিভিন্ন রিসার্চাররা ডিজাইন করে রাখছে, সেইগুলাকে যদি আমরা, যেমন এই যে VGG16 এর যে আর্কিটেকচারটা দেখলাম যে অলরেডি বানানো, এগুলাকে যদি আমরা ইউজ করি তো এগুলাকে বলা হচ্ছে প্রিটেইন সিএনএন। তো ডিফাইন সিএনএন মডেল হয়ে গেল, মডেল যখন ডিফাইন করা হয়ে গেল তারপরে মডেলের ট্রেনিং শুরু হবে। আর ট্রেনিংটা আমরা করব কিসে, ট্রেন সেটের উপর মডেলটাকে ট্রেনিং করব। ট্রেনিং এর সময় অনেকগুলা কাহিনী হয়। কি কি কাহিনী হয়, এই যে এই পাশে একটা কাহিনী দেখানো হয়েছে, যে ফার্স্টে সে লস ক্যালকুলেট করে। এখন লস কি, ওই যে মডেল যখন পড়াশোনা করবে, পড়াশোনা করার সময় তার যদি কোনো ভুল থাকে, সেই ভুলগুলাকে অ্যাকচুয়ালি ধরায় দেওয়া। তারপরে ভুলগুলো তো শুধু ধরায় দিলেই হবে না, ওর তো ওই ভুলগুলো থেকে শিখতে হবে। এই যে আপডেট, ওয়েট এন্ড বায়াসের মাধ্যমে সে ধরেন যে নিজেকে শুধরায় সে আবার নিজেকে ভালো করে ট্রেনিং করতেছে। তো এই লুপটার মাধ্যমে অ্যাকচুয়ালি মডেল ট্রেনিং হয়। তাহলে মডেল ট্রেনিং সেটের মাধ্যমে ট্রেনিং এ কি হবে, সে মডেল ট্রেনিং হতে থাকবে, মডেলের মধ্যে তার লস ক্যালকুলেট হবে, সেই লস অনুযায়ী সে তার নিজের বায়াস আর ওয়েটকে আপডেট করবে, আবার ট্রেনিং হবে। আবার সে চেষ্টা করবে লস কমানোর, লস যদি না কমে আবার সে ওয়েট আর বায়াসকে আপডেট করবে। এভাবে করতে 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 সে শিখবে। আর পাশাপাশি আরেকটা কি হয়,
ট্রেন আর ভ্যালিডেশন লসটা আমরা এখান থেকে ক্যালকুলেট করি। আচ্ছা, এটা নিয়ে এখন আলোচনা করবো না, এটা নিয়ে পরে। বাট এই কনসেপ্টটা খুব মনে রাখেন যে মডেল ট্রেনিংটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। সে হচ্ছে কি ইনপুট ডেটা, ট্রেনিং ডেটাটা নেয়, নিয়ে হচ্ছে তার পড়াশোনা ধরেন এখানে হয়, সেখান থেকে সে লস ক্যালকুলেট করে, যদি দেখে লস বেশি তখন তার ওয়েট আর বায়াস আপডেট করে, আবার ট্রেনিং হয়, এই লুপ, এখানে লুপটা জিনিসটা চলতে থাকে। ঠিক আছে, তো ওর টার্গেট কি? ওর টার্গেট হচ্ছে লস যত কমানো যায়, লস যত কমবে ততই সে ভালো শিখবে, আর লস যত বেশি তার মানে এটা একটা গাধা মডেল। আচ্ছা, যখন মডেল ট্রেনিং শেষ তখন আমরা কি করব? সেভিং দ্য বেস্ট চেক পয়েন্ট। মানে কি, মেইন কথা হচ্ছে চেক পয়েন্ট মানে হচ্ছে মডেলটাই আর কি, মডেলের ব্রেনটাই। তো ব্রেনটাকে আমরা সেভ করে রাখবো ফার্দার ইউজের জন্য। আর ভিজুয়ালাইজিং ট্রেনিং গ্রাফ, আমরা ট্রেনিং গ্রাফ জেনারেট করব, জেনারেট করে দেখবো যে মডেলটা ওভারফিট হয়েছে না আন্ডারফিট হয়েছে। যখন এটা চেক করা শেষ, আমরা যে চেক পয়েন্টটা সেভ করছিলাম ওই চেক পয়েন্টটা, মানে চেক পয়েন্ট বলতে গেলে এই আমার মডেলটা ট্রেনিং হয়ে তার সেই ট্রেন যে ব্রেইনটা, সেটাকেই আমরা চেক পয়েন্ট বলতেছি। সেই ট্রেন ব্রেইনটাই হচ্ছে চেক পয়েন্ট। তো এই চেক পয়েন্টটাকে পরে আমরা টেস্ট ডেটা দিয়ে মডেলটাকে ইভালুয়েট করব, যদি ইভালুয়েটে ভালো ফল পাই শেষ। এটাই হচ্ছে আমার পুরা ডিপ লার্নিং ওয়ার্কফ্লো ডায়াগ্রাম। বুঝতে পারছি এটা? কারো কোনো কোশ্চেন থাকলে করেন। আপাতত কোশ্চেন নেই ভাইয়া। প্রিটেন মডেলটা যদি আচ্ছা, ঠিক আরেকটু আছে, বলতেন। তাহলে আচ্ছা, প্রিটেইন, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডটা একটু আলোচনা করেই ফেলি। হ্যাঁ, কাস্টম আর প্রিটেইন সিএনএন, দেখেন এখানে লেখা আছে কাস্টম ভার্সেস প্রিটেইন সিএনএন। এখন হোয়াট ইজ কাস্টম সিএনএন? A custom CNN is a model that you build from scratch। মানে আপনি নিজে কি করবেন, একদম স্ক্র্যাচ থেকে বিল্ড করবেন। স্ক্র্যাচ থেকে বিল্ড করা মানে এটা না যে আবার ওই ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো আপনি নিজে নিজে সেট করবেন, ওগুলো কিছু দরকার নাই। ওই যে আমরা একটু আগে যে একটা সিএনএন আর্কিটেকচার দেখলাম না, যে কনভলিউশন লেয়ার, পরে পুলিং লেয়ার, এই যে লেয়ার গুলা আপনি নিজে নিজে ডিফাইন করবেন, কোন লেয়ার কয়টা লেয়ার থাকবে, আবার আপনি রেলওয়ে অ্যাক্টিভেশন ফাংশন নেবেন না অন্য অ্যাক্টিভেশন ফাংশন নেবেন। মানে এই যে মানে আর্কিটেকচারটা ডিজাইন করা, এই ডিজাইনটা আপনি নিজে নিজে ধরেন করছেন, তখন আমরা এটাকে বলবো একটা কাস্টম সিএনএন। ঠিক আছে, যেমন যে হাউ মেনি লেয়ার ইট হ্যাজ, এটার কয়টা লেয়ার থাকবে, হোয়াট কাইন্ড অফ লেয়ার থাকবে, কনভলিউশনাল, পুলিং, দেন হচ্ছে নাম্বার অফ ফিল্টার কয়টা থাকবে, কয়টা কার্নেল আপনি ইউজ করবেন, কার্নেল সাইজ কিরকম হবে, অ্যাক্টিভেশন ফাংশন কিরকম হবে, এভরিথিং ইজ ইউর চয়েস। এভরিথিং আপনি আপনার ইচ্ছা মতো হচ্ছে গিয়ে নিয়ে ডিজাইন করবেন। এটা কি বলা হচ্ছে কাস্টম সিএনএন। বুঝতে পারছি? আর প্রিটেইন সিএনএন কি? হোয়াট ইজ প্রিটেইন সিএনএন? A pretrained CNN is a model that someone else already trained on a huge dataset। মানে someone else বা ধরেন যে অন্য কোনো রিসার্চার বা কোনো কোম্পানি অলরেডি হচ্ছে গিয়ে তারা ডিজাইন করছে। এই যে একটু আগে যেমন একটা কাস্টম সিএনএন দেখলাম না, এরকম প্রথমত তো ওদের কাছেও জিনিসটা কাস্টমই ছিল, ওরা নিজেদের মতো ডিজাইন করছে। ডিজাইন করার পরে কি করছে, এটাকে হিউজ একটা ডেটা সেটে ট্রেন করছে। তো হিউজ একটা ডেটা সেট আছে যেমন ইমেজ নেট, যেটার মধ্যে মিলিয়ন অফ ইমেজ আছে, 1000টা ক্লাস আছে, মানে অনেক বড় ডেটা সেট। তো এইটাকে যখন আপনি হচ্ছে গিয়ে ওর যে ডিজাইন করা যে আর্কিটেকচারটাকে, এটাকে হচ্ছে যখন এই ইমেজ নেট ডেটা সেটে ট্রেন করে যখন টেস্ট করে দেখছে ভালো রেজাল্ট করে, দেখেন 1000টা ক্লাসের উপর যদি একটা মডেল ভালো কাজ করে, তাহলে তো এই মডেলটা আসলে অন্যান্য কাজের জন্য আসলে ইউজ করা যাবে। এই জন্য ওরা করে কি, ওই একটা আর্কিটেকচার ডিজাইন করে ইমেজ নেটের উপরে যদি ভালো ফলাফল পায়, দেন এই আর্কিটেকচারটা মার্কেটে অ্যাভেলেবেল করে দেয়, দেন আমরা কি করি, ওই আর্কিটেকচারগুলোকে ইউজ করি। তো অলরেডি ডিজাইনড যেই আর্কিটেকচারটা, যেমন আপনাদের একটা এক্সাম্পল আমি একটু আগে দেখাইছি VGG16। তো এই অলরেডি ডিজাইন যে ডেটা সেটগুলো ইমেজ নেট ডেটা সেটের উপর ট্রেন করা, এইগুলাকে আমরা বলতেছি হচ্ছে প্রিটেইনড সিএনএন। তো এই যে এখানে দেখেন এক্সাম্পল দেওয়া আছে, যেমন VGG16 এটা একটা প্রিটেইনড সিএনএন, রেস্টনেট 50, মোবাইল নেট, ইফিশিয়েন্ট নেট, এগুলো হচ্ছে প্রিটেইনড সিএনএন। আমরা কি করি, ইউ জাস্ট রিইউজ দ্য মডেল ফর ইউর ওন টাস্ক। আমার কাজের জন্য আমি কি করি, এই মডেলটাকে ইউজ করি। কিন্তু এই যে VGG16 এর কনভলিউশনাল লেয়ার, ওইটার মধ্যে কয়টা কার্নেল হবে, তারপর পুলিং লেয়ারে কি ম্যাক্স পুলিং হবে না গ্লোবাল অ্যাভারেজ পুলিং হবে, এইগুলা কিন্তু আমি কিন্তু আর কিছু ডিজাইন করি না, এগুলো কিন্তু অলরেডি ওরা ডিজাইন করে দিছে। আমি জাস্ট কি করি, আমার কাজের জন্য ইউজ করি। আমার জাস্ট একটা কাজ করতে হয় কষ্ট করে, ওই যে ফুললি কানেক্টেড যে লেয়ারটা থাকে লাস্টে, এখানে তো আমরা বলছি যদি ইমেজ নেট ডেটা সেটের উপর ট্রেন করা হয়, তাহলে কিন্তু এই ফুললি কানেক্টেড লেয়ারে আউটপুট লেয়ারে 1000 সেট করা, আউটপুট লেয়ারের প্যারামিটারে কত সেট করা থাকে, 1000 সেট করা থাকে। তো আমার ক্লাস তো আর একটা না, 1000টা না, আমি যে ডেটা সেটে কাজ করতেছি। এই জন্য আমি যখন প্রিটেইন সিএনএন নিয়ে কাজ করব, আমার কাজটা কি, ওই জাস্ট লাস্ট লেয়ারের ওই 1000টাকে রিপ্লেস করে কত বসাবো, আমার ক্লাস যদি 3 হয় 3 বসাবো, আমার ক্লাস যদি 4 হয় 4 বসাবো।
বুঝাইতে পারছি? এটাই হচ্ছে প্রিটেন্ড সিএনএন আর হচ্ছে কাস্টম সিএনএন। এখানে আরো কিছু লেখা আছে যে হাউ টু রিইউজ দ্য প্রিটেন্ড মডেল ফর ইউর ওন টাস্ক। আপনার কাজের জন্য কিভাবে ইউজ করবেন, জাস্ট লোড করবেন, মডেলটাকে লোড করবেন। এটা অলরেডি ট্রেন করা আছে, আমার আর কিছুই করা লাগবে না, আর্কিটেকচারও বানাইতে হবে না, কিছুই না। ইউ ক্যান ফ্রিজ দ্য আর্লি লেয়ার, মানে যে লেয়ারগুলো ইমেজ নেট ডেটা সেটের উপর ট্রেন হয়েছে, আপনি চাইলে এটাকে ফ্রিজ রাখতেও পারেন, আনফ্রিজও রাখতে পারেন, আপনার ইচ্ছা। আর আপনাকে একটা কাজ মাস্ট করতে হবে, সেটা কি, ইউ চেঞ্জ দ্য ফাইনাল ফুললি কানেক্টেড লেয়ার ফর ইওর স্পেসিফিক ক্লাস নাম্বার। হ্যাঁ, আপনার স্পেসিফিক ক্লাস নাম্বার দিয়ে ওই ফুললি কানেক্টেড লেয়ারটাকে জাস্ট চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? এই কাজটাকে আমাদের করতে হবে। আর এই যে আমরা যে অলরেডি ডিজাইন একটা আর্কিটেকচারটাকে ইউজ করতেছি, এই জিনিসটাকেই বলে হচ্ছে ট্রান্সফার লার্নিং। এই টার্মটা অনেক জায়গায় দেখবেন যে বলতেছে ট্রান্সফার লার্নিং, এই জিনিসটাকে ট্রান্সফার লার্নিং বলে, ঠিক আছে? তো কাস্টম এন্ড প্রিটেন সিএনএন এর একটা পার্থক্য এখানে দেওয়া আছে, দেখেন। বিল্ড ফ্রম স্ক্র্যাচ, আপনার যদি কাস্টম সিএনএন হয় তাহলে ইয়েস, হ্যাঁ, আপনাকে স্ক্র্যাচ থেকে বিল্ড করতে হবে। বাট প্রিটেন সিএনএন নো, আপনাকে স্ক্র্যাচ থেকে বিল্ড করতে হবে না। আর এখানে কিছু সুবিধা অসুবিধা আছে, যেমন ট্রেনিং টাইম। আপনার কাস্টম সিএনএন হলে সাধারণত সেই ক্ষেত্রে দেখবেন ট্রেনিং টাইমটা একটু বেশি নেয়। হ্যাঁ, আর অলরেডি প্রিটেন সিএনএন, যেহেতু প্রিটেন সিএনএন গুলো অনেক লার্জ, অনেক কমপ্লেক্স আর্কিটেকচার থাকে, যার কারণে এগুলোর আবার ট্রেনিং টাইম একটু কম, শর্ট। আর কাস্টম সিএনএন সাধারণত দেখবেন ডেটাও একটু ভালো লাগে, মানে ভালো রেজাল্ট পাওয়ার জন্য একটু বেশি ডেটার দরকার হয়। এটা নিয়ে আজকে মানে অডিট হওয়ার কিছু নাই, আপনি আপনার ডেটা সেটের জন্য স্পেসিফিক ভাবে ডিজাইন করবেন, ওইটা সমস্যা নেই। আর পারফরমেন্স মিডিয়াম আর প্রিটেনগুলারই দেখবেন অফেন হাই, এগুলো আপনারা কাজ করলেই বুঝবেন। এই জন্যই আমরা কাস্টম সিএনএন নিয়ে একটু লাফালাফি করব, কারণ এই কারণে যদি আমরা এমন কাস্টম সিএনএন ডিজাইন করতে পারি যেটা আসলে প্রিটেন সিএনএন গুলা থেকে আমার কাস্টম সিএনএনটা ভালো রেজাল্ট দেয়, তাইলে কিন্তু এটা আপনার বড় একটা নোভেলটি, এটা দিয়ে কিন্তু আপনি ইজিলি একটা কনফারেন্স করে ফেলতে পারবেন। আর ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, কাস্টম সিএনএন এর তো ফ্লেক্সিবিলিটি আছে, ফুল কন্ট্রোল আপনার উপর, আপনি নিজে ডিজাইন করছেন, আপনি যেমনে যা মন চায় ডিজাইন করেন। আর প্রিটেইন সিএনএন তো দেখলাম, এখানে তো আসলে আমার নিজের কোনো কন্ট্রোল নেই, এটা অলরেডি আর্কিটেকচার ওরা ডিজাইন করে রাখছে, আমি স্পেসিফিক কিছু জাস্ট চেঞ্জ করতে পারবো, সবকিছু পারবো। ওকে, তো এতটুক পর্যন্তই, 23 নাম্বার স্লাইড পর্যন্তই, নাহলে আমরা আজকে থাকি, বাকিটুকু আমরা নেক্সট দিন তাহলে দেখবো। এখন কোনো কোশ্চেন থাকলে করেন, আদারওয়াইজ আমাদের সেশন এখানে আমরা শেষ করে ফেলবো। ভাইয়া আরএনএন এর স্লাইড আছে? না, আরএনএন নিয়ে তো আমি এভাবে করিনি। আপনি যেহেতু সিএনএন আর্কিটেকচার বুঝছেন, আপনি আরএনএন আর্কিটেকচার একটু সার্চ দেন, তাহলে আপনি আরএনএন আর্কিটেকচার বুঝে যাবেন। ঘুরে ফিরে একই জিনিস সবকিছুর ভিতরে। এটা পিক্সেল টু পিক্সেল কাজ করে, বাট আরএনএন কাজ করে কি, ওটা তো টেক্সট, তো টেক্সটগুলোকে ওয়ার্ড, প্রত্যেকটা টোকেনে ভাঙে, টোকেনগুলোকে আবার হচ্ছে গিয়ে কমপ্লেক্স ভেক্টরে নিয়ে যায়, ভেক্টর ডাইমেনশনে নিয়ে দেন ওইভাবে কাজ করে। আপনি দেখেন, যদি আপনার কাছে একটু কমপ্লেক্স মনে হয়, যদি না বুঝেন, আমি আশা করি সিএনএন যে ব্যাটা বুঝে ওই ব্যাটার জন্য আরএনএন কিছু না, এটা আরো সহজ লাগে। যদি না বুঝেন দেন আমি অফিসারে আপনাকে একদম বুঝাই দিব। আচ্ছা ভাই। হ্যাঁ, প্রিটেন সিএনএন এর ক্ষেত্রে মানে প্রিটেন থেকে কাস্টম তো অবশ্যই হ্যাঁ। বেটার কাজ করার কথা না, কারণ ডেটা সেট তো আমার ডিফারেন্স হইতেও পারে। এখন এখানে একটা বিতর্ক আছে, বিতর্কটা কি, যেমন দেখেন প্রি-ট্রেন সিএনএন যেটা আমরা বলতেছি, হ্যাঁ, প্রি-ট্রেন সিএনএন অলরেডি ট্রেন করা আছে কার উপর, ইমেজনেট ডেটা সেটের উপর। ইমেজনেট ডেটা সেট আপনি গুগলে সার্চ দেন, আপনি দেখতে পারবেন ওর মধ্যে যে 1000টা ক্লাস, এই ক্লাসগুলো আসলে কি কি ক্লাস, যেমন বিমানের ছবি আছে, গাড়ির ছবি আছে, হাতির ছবি আছে, গরুর ছবি আছে। তো এই সব 1000টা এই ধরনের অবজেক্ট দিয়ে হচ্ছে কি ওই ডেটা সেটটাকে ট্রেন করা। বাট আপনি কাজ করতেছেন হচ্ছে হার্টের এক্সরে নিয়ে। এখন কি ডেটাগুলো কি সেম হইলো? ডেটা তো আর সেম হইলো না। একটা হচ্ছে গরু ছাগলের ছবি, আর আপনি কাজ করতেছেন হার্ট এক্সরে, দুটো ডিফারেন্ট ডেটা। এই জন্য যে প্রিটেন সিএন ও অলরেডি যে প্রিটেন যে মডেলটা, ওইটা যে আপনার এই এক্সরে ডেটা সেটের উপর কাজ করবে নাও করতে পারে, অনেক সময় ভালো আউটপুট আপনি নাও পেতে পারেন, বাট অনেক বেশিরভাগ ক্ষেত্রেই ভালোই করে, কারণ আসলে 1000টা ক্লাস প্রেডিক্ট করতে পারতেছে, সেক্ষেত্রে এটাকেও সে আইডেন্টিফাই করতে পারে আর কি। তো আবার অনেক সময় এরকম হয় যে আপনার কাস্টম সিএনএন আপনি যেটা ডিজাইন করলেন, ওটা তো আপনি শুধুমাত্র আপনার স্পেসিফিক কাজের জন্য ইউজ করলেন, যার কারণে দেখা যায় কি প্রিটেন সিএনএন থেকে আপনার সিএনএনটা বেটার রেজাল্ট করে। অনেক সময় করে না, অনেক কাহিনী আছে, অনেক যন্ত্রণাও আছে, এগুলো অনেক কিছু করে আর কি বের করতে হয় আর কি। বুঝতে পারছি? আরেকটা কোশ্চেন, যেটা যেহেতু ট্রান্সফার নিউরাল নেটওয়ার্ক, তার মানে কি, মানে আমি যখন আমার মডেলটা রান করব ট্রান্সফার নিউরাল নেটওয়ার্ক না, না না, ট্রান্সফার নিউরাল নেটওয়ার্ক কই পাইলেন? ট্রান্সফার নিউরাল নেটওয়ার্ক না, মানে এই কাজটাকে আমরা ট্রান্সফার লার্নিং বলতেছি। ট্রান্সফার লার্নিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যখন আমি আমার ডেটা সেটের উপর মডেলটা রান করব, তখন কি ওদের ইয়েতে কোনো আপডেট হবে যে আরো এফিশিয়েন্সি বাড়তে পারে বা এই টাইপ কিছু,
মানে ওরা যেটা বানায় ফেলছে ওইটার মধ্যে, না ওইটার মধ্যে আর কিছু হবে না, ওইটা তো না, ওইটার মধ্যে আর কিছু হবে না, বুঝছেন? যা হবে এখন আপনি আপনার মতো করে কাজ করতেছেন, তখন আর কি যা আপনি সরাসরি আপনার সাথে, ওদের ওইখানে আর কিছু হবে না। আর কোনো কোশ্চেন? বাকিটা কি স্লাইডটা দিয়ে দিন। কিছু? আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্লাইডটা আমি দিয়ে দিতেছি। ভাইয়া, হ্যাঁ স্যার তো বলছিল যে কালকে হচ্ছে আমাদের যে মেকআপ ক্লাস যেটা হওয়ার কথা ছিল এটা হবে, এখন কি কালকে ক্লাসটা হবে? হ্যাঁ হ্যাঁ, মেকআপ ক্লাস হবে কালকে। আচ্ছা, আচ্ছা ঠিক কালকে আছে। মেকআপ ক্লাস হবে। আর হচ্ছে ওই একটা প্যারা আছে আপনাদের ওই এখন মেশিন লার্নিং এর না, ওইটা মনে হয় এআই এর স্টুডেন্ট আপনারা যারা আছেন, আপনাদের মনে হয় যে শনিবারের মধ্যে স্যার বলছিল প্রিটেন্ড সিএনএনটা জমা দিতে, তাই না? তো আমার তো মনে হয় না আমি আজকে তো আমি শেষ করাইতে পারি নাই, এখনো তো অনেক পড়াশোনা বাকি আছে, কালকে তো আমাদের পড়াশোনা এখনো বাকি আছে। তো আমি স্যারের সাথে এটা কথা বলছি, স্যার বলছে আচ্ছা ঠিক আছে, একদিন এক্সটেন্ড করবে, টাইম এক্সটেন্ড করবে। তো আপনারা প্যারা নিয়ে না, কালকে আমরা শিখি। বাট কালকে শিখার পরেও কিন্তু হচ্ছে গিয়ে দ্রুত কাজটা শেষ করে কালকে রাত্রে যদি না পারেন তো রবিবারের মধ্যে সাবমিট করতে হবে, হয়তো বা স্যার রবিবারটাই লাস্ট ডেট রাখবে আর কি। আর কালকের মধ্যে যদি আমরা সিএনএন স্লাইডটা পুরোটা শেষ করে ফেলি, দেন আমাদের কাজ হচ্ছে আমরা ওই কোডটা দেখবো, আমার যে ইমপ্লিমেন্টেশন যে কোডটা আপনারা ল্যাবে যেটা নিয়ে কাজ করেন ওই কোডটা আপনাদের বুঝাই দিব। তারপরে গিটহাব অ্যাকাউন্ট নিয়ে অনেক একটু ঝামেলা আছে, যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তারপরে রিপোজিটরি কিভাবে করবে, ফাইল কিভাবে আপলোড করবে, এটা নিয়ে একটু কথাবার্তা বলবো। দেন কে গেলে কাজ করা নিয়ে একটু কথাবার্তা বলবো। আর অলরেডি সবাইকে মনে হয় একটা কাজ দিয়ে রাখছে, ওই যে রিলেটেড ওয়ার্ক লিখতে হয়, তো এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো কালকেও আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট একটা লেকচারই হবে, তো সবাই থাকেন, হ্যাঁ? তাহলে মোটামুটি আমাদের অনেক কিছু শেখা হয়ে যাবে। তো আশা করি আজকে সবাই বুঝছেন। তাহলে কালকে এমনই শুরু করি, 9টা 9:30 টাইমে শুরু করি, সবাই হয়তো বা আরেকটা ঝামেলা আছে। তো কালকে তো 9:30 রায়হান স্যার আমার ক্লাস নেবে, আমাদের প্যাটার্ন রিকগনিশন কোর্স করতেছি তো স্যারের কাছে মাস্টার্সের। ওইটা কি 9টায় কিনা আছে, একটু দাঁড়ান একটু দেখি ওটা কয়টার দিকে। কালকে সন্ধ্যার দিকে কি পারবেন আপনারা? সমস্যা নেই ভাই, বাকিদের কি এখন জি সমস্যা ভাইয়া আছে? সম্ভব আমাদের। কারণ কালকে তো ছুটির দিন, অনেকে তো মনে হয় বাসায় থাকবেন। হ্যাঁ, ওই গেল। আর সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া সন্ধ্যা কয়টায়? স্যাটারডে 9 PM এ হচ্ছে স্যার আমাদের ক্লাস নিবে অনলাইনে। এটা তো একটা ঝামেলা করে দিল। তাইলে আমরা সন্ধ্যা 7টার দিকে বসি নাকি? মোটামুটি কালকের যে কাহিনী আছে 2 ঘন্টা তো লাগবেই, এখনো তো অনেক কিছু মোটামুটি আছে, 2 ঘন্টার মতো লাগবে লিস্ট। তো ভাইয়া সন্ধ্যা ওই 7টা থেকে পসিবল? 7টা মানে লিংকটা একটু আগে দিবেন যাতে 7টার মধ্যে হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, জয়েন সবাই। হয়ে 7টার মধ্যেই শুরু করা সম্ভব হয়। আচ্ছা, আর আমাদের এখন থেকে কিন্তু এই যে অনলাইন ক্লাস অর্গানাইজ করবে মাহির, ওনার তো দেখলাম এই যে 1 ঘন্টার লিমিটেশন নাই, তাহলে উনি আমাদের লিংক দিবে, ঠিক আছে? তাহলে কালকে 7টার দিকে আমরা বসি, হ্যাঁ? 7টার দিকে বসবো, তো ধরেন যে আমরা 7টার দিকে লিংক দিয়ে দিব, 7:10-15 এর ভিতরে আমরা শুরু করব, সবাই এর মধ্যে জয়েন করবে আর কি। ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই, হ্যাঁ? তাহলে যাই খাওয়া দাওয়া করে ঘুমাই, হ্যাঁ? থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।